আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে কেতাব স্যারের বিন্যাস ও সমাবেশ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের হচ্ছে প্রথম ক্লাস আজকে। তো আজকে দেখবো হচ্ছে 5.1 এর যে উদাহরণের ম্যাথগুলা, তারপরে এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে বা কি কি জানা প্রয়োজন ম্যাথগুলা করার জন্য এইটুকুই। আর ইতিমধ্যে হচ্ছে 5.1 আমার সলভ করা হচ্ছে, আপলোড দেওয়া আছে, অনেকদিন আগে করছিলাম এটা। তো উদাহরণের যে ম্যাথগুলো সেটা করা হয়েছিল না, এবং এই পুরা অধ্যায়ের উপরে একটা সামারি যে আমাদের শুরুতে থাকে এটাও দেখাইছিলাম না। তো সেজন্য এটার জন্য একটা আলাদা ভিডিও বানাচ্ছি। আর অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, সবাই চেষ্টা করবে পুরোটাই ভালো মতো দেখার জন্য। তো যদি এটা পুরোপুরি ভালো করে দেখো তো আশা করি চ্যাপ্টারে যে ম্যাথগুলা ওখানে মোটামুটি ভালোভাবে করাইছি, সব বুঝে যাওয়া উচিত। তো ওগুলো আরো মানে ইজিলি বুঝতে পারবা। তো অবশ্যই এটা সম্পূর্ণ কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত একটু চেষ্টা করবে দেখার জন্য ভালো মতো। আর আমি হচ্ছে প্রত্যেকটা পিডিএফ ফাইলগুলা গুগল ড্রাইভের লিংক এখানে দিয়ে দিই, ওখানে আপলোড করে। তো সেখান থেকে হচ্ছে ফোনে ডাউনলোড করতে পারবা। তো শুরু করি আমাদের চ্যাপ্টার বিন্যাস ও সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো খাঁটি বাংলায় কথা বলতে গেলে যে বিন্যাস হচ্ছে আমাদের সাজানো সংখ্যা, আর সমাবেশ হচ্ছে বাছাই করার সংখ্যা। তো এটা পরে ধীরে ধীরে বুঝে যাবো যে বিন্যাস জিনিসটা কি, সমাবেশটা আসলে কি, এটা পরে আসবো। তার আগে বইতে দুটা বিধি দেওয়া আছে, যদিও এই দুটা বিধি আসলে লাগেই না কোথাও, তারপরেও যেহেতু বইতে আছে এখানে একটু কথা বলা যাক। গণনার যোজন বিধি, মানে যোগ করবো নাকি। বিধিটা কেমন, যে যদি কোনো একটি কাজ এল সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, একটা কাজ তুমি এল সংখ্যক ভাবে সম্পন্ন করতে পারো। যেমন এটা এরকম হইতে পারে যে কিরকম কাজ, যে ধরো একটা অঙ্ক করতে হবে, ঠিক আছে, একটা অঙ্ক করতে হবে। তো এই অঙ্কটা মনে করো দুইটা বা তিনটা নিয়মে করা যাইতে পারে। তার মানে একটা অঙ্ক তিন উপায়ে সমাধান করা যাচ্ছে। এটা এরকম একটা কাজ এল সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, এবং অপর আরেকটা একদম পৃথক কাজ, অপর আরেকটা কাজ স্বতন্ত্রভাবে, মানে প্রথম কাজের সাথে ওই কাজের কোনো রকম মিল নাই। তুমি প্রথম অঙ্কটা পারছো কি পারো নাই, দ্বিতীয় অঙ্কটা পারছো কি পারো নাই, এটা কোনো রকম নির্ভর করতেছে না, সম্পূর্ণ আলাদা। তো অপর ওই কাজটা যদি এম সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, তবে ওই দুইটা কাজ, প্রথম কাজ এবং দ্বিতীয় কাজ, একত্রে এল প্লাস এম সংখ্যক, টোটালি এল প্লাস এম সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। তো একটা উদাহরণ চিন্তা করতে পারি। উদাহরণটা কিরকম দিব, যে ধরো এখানে ঢাকা আছে এক জায়গায়, এখানে হচ্ছে কি ঢাকা, আর এখানে ধরো রাজশাহী আছে। ঢাকা আর কি রাজশাহী, পছন্দের দুইটা শহর নাকি, ঢাকা আর রাজশাহী। তো মনে করো ঢাকা থেকে একজন মানুষ রাজশাহীতে আসবে। তো আসার জন্য কি কি করতে পারে, বাসে আসতে পারে, ট্রেনে আসতে পারে, আবার বিভিন্ন উপায়ে আসতে পারে না। তো মনে করো এই ঢাকা থেকে রাজশাহী একজন মানুষ আসবে, এবং এবং ঢাকা থেকে রাজশাহীতে মোট দুইটা বাস আসে, এর বেশি কিছু আসে না। মাত্র কয়টা বাস আসে, দুইটা বাস। তো ধরো একটা হচ্ছে, ধরো বাস ওয়ান এবং বাস টু, বাস ওয়ান একটা, বাস টু একটা। তার মানে ঢাকা থেকে রাজশাহীতে এই বাসের মাধ্যমে বা বাসে করে মোট দুই ভাবে বা দুই উপায়ে রাজশাহীতে আসা যায়। আবার মনে করো ঢাকা থেকে রাজশাহীতে মোট তিনটা ট্রেন আসে, হতে পারে না তিনটা ট্রেন। তো ঢাকা থেকে রাজশাহীতে তাহলে এই ট্রেন ওয়ান, ট্রেন টু এবং ট্রেন থ্রি, ট্রেন ওয়ান, ট্রেন টু এবং কত এখানে ট্রেন থ্রি। তা ঢাকা থেকে রাজশাহীতে বাসে করে আসা যায় দুই উপায়ে, এবং ট্রেনে করে আসা যায় মোট তিন উপায়ে। যে কোনো একটা ট্রেনে আসতে পারি। এবং এই যে আসার উপায়টা, এটা সম্পূর্ণ কি পৃথক না, সম্পূর্ণ কি আলাদা না। তার মানে একজন মানুষ ঢাকা থেকে রাজশাহীতে মোট কয়টা উপায় আসতে পারে, এই তিন প্লাস দুই, পাঁচটা উপায় না। যে কোনো একটা উপায় আসবো, পাঁচটার যে কোনো একটা উপায়, আমি যে কোনো একভাবেই তো আসতে পারি, তাই না। তো এই হচ্ছে গণনার যোজন বিধি। এবার আসি একটু গুণন বিধি জিনিসটা কি, যে যদি কোনো কাজ এল সংখ্যক উপায় সম্পন্ন করা যায়, একটা কাজ, এবং ওই কাজের উপর নির্ভরশীল, আগেরটা ছিল স্বতন্ত্র, স্বাধীন, এবারে অধীন, নির্ভর করবে, দ্বিতীয় আরেকটা কাজ এম সংখ্যক উপায় সম্পন্ন করা যায়, তবে ওই দুইটা কাজ একত্রে এল ইন্টু এম সংখ্যক উপায় সম্পন্ন করা যাবে। আবার যদি এন সংখ্যক আবার আসে আরেকটা কাজ, তখন হবে কত, এল গুণ এম গুণ এন সংখ্যক উপায় সম্পন্ন করা যাবে। এক্ষেত্রে একটা উদাহরণ কল্পনা করি। তো মনে করো তুমি হচ্ছে আবার আগের মতো ঢাকা থেকে রাজশাহীতে আসবা, ঠিক আছে, ঢাকা থেকে রাজশাহীতে আসবা। তো কি করতে হবে, ঢাকা থেকে আগে টাঙ্গাইল আসতে হবে, ঢাকা থেকে আগে টাঙ্গাইলে আসতে হবে, তারপর টাঙ্গাইল থেকে রাজশাহীতে আসতে হবে, টাঙ্গাইল থেকে রাজশাহীতে আসতে হবে। তো ধরো ঢাকা থেকে এই টাঙ্গাইল আসার জন্য মোট তিনটা রাস্তা আছে বা তিনটা উপায় আছে। মোট কয়টা উপায় আছে,
তিনটা মোট উপায় আছে, এখানে আসছে তিনটা উপায়। এবং টাঙ্গাইল থেকে রাজশাহী আসার উপায় আছে মাত্র কয়টা? দুইটা। টাঙ্গাইল থেকে রাজশাহী আসার উপায় আছে কয়টা? দুইটা। আর রাস্তা দুইটা আছে, রাস্তা একটা কমে গেছে। ঢাকা থেকে টাঙ্গাইল তিনটা উপায় আসা যায়, তারপর টাঙ্গাইল থেকে রাজশাহীতে আসা যায় দুইটা উপায়। তার মানে ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে সরাসরি রাজশাহী আসা যায় মোট কয়টা উপায়? ৩ গুণ দুইটা উপায়। দেখাচ্ছি কিভাবে হয়। মোট হচ্ছে কয়টা উপায়? ৬টা উপায়। ৩ গুণ ২ না, ৬টা উপায়। এটা হচ্ছে মোট। এটা কিভাবে একটু খেয়াল করি। যে প্রথম একটা দেখি, যে আমি এই ঢাকা থেকে টাঙ্গাইল আসলাম ধরো এই এই পথ দিয়ে, এটা দিয়ে। তারপর টাঙ্গাইল থেকে রাজশাহীতে আসলাম এই পথ দিয়ে। উপায় কয়টা হলো? একটা। আবার ঢাকা থেকে টাঙ্গাইল আসলাম এই পথ দিয়েই, তবে টাঙ্গাইল থেকে রাজশাহী গেলাম এই নিচের এই পথ দিয়ে। কয়টা উপায় হইলো? দুইটা না? ঠিক একইভাবে বাকি দুটার জন্য আরো দুটা করে আসবে। 2+2+2 কত হয়? 6 বা 3 দুগুণ 6টা। এই হচ্ছে আমাদের মোট উপায় সংখ্যা। এটা গেল, এটা বাদ। এগুলা আমাদের খুব একটা দরকার নাই। আমরা আসি আমাদের চ্যাপ্টার আসল পড়াই, যে বিন্যাস পারমুটেশন জিনিসটা আসলে কি। তো আমি একটু আগে বললাম যে বিন্যাস সহজ বাংলায় বলতে গেলে কতভাবে সাজানো যায় বা সাজানো সংখ্যা, এটাই হচ্ছে বিন্যাস। তো সংজ্ঞা কি বলা আছে বইতে? যে কতগুলি জিনিস থেকে অনেকগুলা জিনিস আছে, প্রত্যেকবার কয়েকটি বা সব কয়টি নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। তো সাধারণভাবে বুঝতেছি না আসলে জিনিসটা কি হয়েছে বা কিভাবে কাজ করতেছে, একটা উদাহরণ দেই, একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করো ABCD চারটা লেটার আছে। ABCD কয়টা আছে? চারটা লেটার আছে। আমি প্রথমে লেটার দিয়ে কল্পনা করতেছি, পরে একটা ওয়ার্ড দিয়ে চিন্তা করি, তখন আরো সহজ হবে বিষয়টা। আচ্ছা ABCD বাদ দেয়, এটা ওয়ার্ড দিই। ধরো WORD, একটা শব্দ না? ওয়ার্ড। যে কোনো শব্দ হইতে পারে, তোমার নাম হইতে পারে, আমার নাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এই যে WORD, এই যে ওয়ার্ড, একটা শব্দ যে লিখলাম, এই শব্দের যে চারটা অক্ষর আছে না, চারটা অক্ষর। এখন এই কাজটা কি করা যাবে না? যে এই চারটা অক্ষরগুলাকে নিজেদের মধ্যে উল্টাপাল্টা করে অনেকগুলা শব্দ বানানো যাবে না? যেমন ধরো একটা হইতে পারে কিরকম, এরকম WODR, মানে চারটা অক্ষর আছে WORD, ওই চারটা অক্ষর থেকে আমি চারটা চারটা করে অক্ষর নিচ্ছি, নিয়ে উল্টাপাল্টা করে অনেকগুলা শব্দ বানাচ্ছি আমার ইচ্ছা মতো, যা মন চায় খালি বানাও। যেমন WRDO, এটা একটা হইতে পারে। WROD হইতে পারে। তো এই যে শব্দগুলা বানাচ্ছে, এই শব্দগুলা অর্থপূর্ণ হবে এমন না, দরকার নেই অর্থপূর্ণ হওয়ার। তারপর মনে করো ডাব্লিউ, তারপর কি থাকবে? আরো হইতে পারে না? তারপর ডি দিলাম মনে করো, তারপর কি OR দিলাম, তারপরে আবার WD আর ও। এই যে মোট কয়টা পেলাম? শুরুতে ডাব্লিউ দিয়ে 1 2 3 4 5 6টা না? আরো বেশি পাওয়া যাবে না? তো আরো চিন্তা করতে পারি, আরো অনেকগুলো শব্দ চিন্তা করতে পারি। যেমন মনে করো আরো হইতে পারে, সামনে ও আছে, তারপর ডাব্লিউ আছে, আর আছে, ডি আছে, ডাব্লিউ, তারপরে আবার ও দিলাম, ডাব্লিউ দিলাম, ডি আর। তো এরকম ভাবে উল্টাপাল্টা করে অনেকগুলো শব্দ বানানো যাবে না? এক্ষেত্রে প্রত্যেকটা শব্দকে, এই যে প্রত্যেকটা সাজানো সাজানো শব্দগুলাকে বলা হচ্ছে এক একটা বিন্যাস। যেমন আমি তো এটাতে চারটা অক্ষর ছিল, চারটা থেকে চারটায় নিয়ে শব্দ বানাইছি। এখন ইচ্ছা করলে এরকম করা যেতে পারে যে WORD আছে মনে করো আগেরটায়, এক্ষেত্রে চারটা ওয়ার্ড আছে না টোটাল, এই চারটা ওয়ার্ড থেকে শুধুমাত্র দুইটা দুইটা করে নিতে হবে, এবং দুইটা দুইটা করে লেটার নিয়ে কতগুলা শব্দ বা কতগুলা ওয়ার্ড বানানো যায়, অর্থপূর্ণ হওয়া লাগবে এমন না। এটা একটা কি বিন্যাস হতে পারে। যেমন ইচ্ছা করলে WO নিতে পারো, আবার RD নিতে পারো, আবার WR নিতে পারো, WD নিতে পারো, আবার DW নিতে পারো, RW নিতে পারো, তারপরে কি OR নিতে পারো, RO নিতে পারো। এভাবে WORD থেকে চারটা লেটার থেকে যে কোনো দুইটা লেটার নিয়ে এবং তাদের মধ্যে উল্টাপাল্টা করে যতগুলা বানানো যায়, ইচ্ছা মতো যত বানানো যাবে, প্রত্যেকটা হবে এক একটা কি বিন্যাস। এবং এরকম মোট যতগুলা বানানো যাবে সেটাই হয়ে আমাদের বিন্যাস সংখ্যা। এই বিন্যাস সংখ্যাগুলাই এই চ্যাপ্টারে আমাদের বের করতে হবে। তো মোটামুটি বুঝলাম আসলে বিন্যাস জিনিসটা কি। এরপরে আসো, এই বিন্যাস যে আছে না, কতগুলা বিন্যাস হচ্ছে এটা একটা সংখ্যা বের করতে হবে, কতগুলা সাজানো যাইতে পারে, এটা পরে আসতেছি। তার আগে ফ্যাক্টোরিয়ালটা একটু দেখি। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এটা সবারই জানা উচিত। যে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় এক থেকে ওই সংখ্যা পর্যন্ত, ওই সংখ্যা নিজেও সবগুলো সংখ্যার গুণফল যা থাকবে সেটাই ফ্যাক্টোরিয়াল। যেমন যদি বলি 5-এর ফ্যাক্টোরিয়ালটা বের করো, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল এভাবে প্রকাশ করা হয় চিহ্নটা, এই যে এক্সক্লেমেশন মার্ক আছে না, ওই রকম। তো 5 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 5 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। 5 4 3 2 1, এটা হচ্ছে 5-এর ফ্যাক্টোরিয়াল।
তো এন ফ্যাক্টোরিয়াল বলতে সাধারণভাবে বোঝায় যে এন থেকে 1 পর্যন্ত যাব। তাহলে এন এর পরের সংখ্যাটা কি? 5-এর পরেরটা কি 4 পাইছি না? এটা কেমনে পাইছি? 5-4, সরি 5-1 দিয়ে 3 পাইছি কেমনে? 5-2, এক এক করে কমবে। তাহলে এন এর পরের সংখ্যাটা কি? n-1, তারপরেরটা কি? n-2, তারপরেরটা কি? n-3। এরকম হইতে 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 একসময় কি আসবে? n-0 আগের যেটা, সেটা আমাদের 1 হয়ে যাবে না? একসময় এটা লাস্টে 1 হয়ে যাবে। 0 আগে কেন বললাম? যে n-n তো একটা আছে, সরি 0 না। n-n তো হবে না, n-n পর্যন্ত যাওয়া যাবে না। যেমন এখানে কি 5-n পর্যন্ত আসছে? আসে নাই তো। এই 1 কে কি লেখা যাবে? 5-4 না? তারপরে আর যাওয়া যাবে না তো। আর তো গেলেই শূন্য এসে যাবে আবার, ওই পর্যন্ত যাওয়া যাবে না। ওই জন্য বললাম যে n-n এর আগেরটা হবে কত? 1। অর্থাৎ এটা থাকবে n-1 এরকম। এখানে যেরকম 5-5-1 এরকম সেম জিনিস আর কি। তো যাই হোক, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, n থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। তো এখানে আরেকটা জিনিস দেখি, যেমন আমি যদি এটা চিন্তা করি, এটা গুণ চিহ্ন দিই, জাস্ট এখান থেকে এটুকু একটু চিন্তা করো তো, এটুকু, এই যে অংশটা, সামনেটুকু এরকমই থাক, n-n-1 থাক এটা। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে? n-2, n-3, 1 পর্যন্ত গুণফল না? তাহলে n-2 থেকে 1 পর্যন্ত গুণফলকে কি বলা যাবে? n-2 ফ্যাক্টোরিয়াল না? n-2 ফ্যাক্টোরিয়াল। একইভাবে এই যে এই অংশটা আছে না, এই অংশটা, জাস্ট এই অংশটা, n-1 ইন্টু n-2 এর ফ্যাক্টোরিয়াল। তার মানে n-1 থেকে আসলে 1 পর্যন্ত একটা গুণফল। তার মানে এটাকে এইভাবে লেখা যেতে পারে, n-1 ফ্যাক্টোরিয়াল। কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো সামনে লাগবে, সেজন্য বলতেছি। তো এরপরে আসি, কি আছে? এনপিআর এর মান বের করতে হবে না? ঠিক আছে, দেখি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা, একটু ভালো মতো বুঝতে হবে কি চাইছে বা কি বলছে এখানে। সবার আগে আসি এনপিআর। এখানে পি দিয়ে পারমুটেশন বোঝাচ্ছে, এনপিআর। তো সবার আগে এটা একটু বুঝি যে এনপিআর এটার মানেটা কি। এনপিআর মানে বোঝায় তোমার কাছে হচ্ছে এন সংখ্যক কিছু জিনিস আছে বা বস্তু আছে বা কিছু জিনিসপত্র আছে, তার থেকে তুমি প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নেবা, নিয়ে ওই আর সংখ্যক জিনিসগুলোকে উল্টাপাল্টা করে কতভাবে এরকম সাজানো যায় সেই সাজানো সংখ্যাটা নির্ণয় করবা। সেই সাজানোর যে সংখ্যাটা সেটাই আসবে এনপিআর এর মান। তো এই এনপিআর এই মানটা কেমন থাকে এটা একটু এখন বের করে দেখব। তো আমি আবারও ওই আগের উদাহরণটা কল্পনা করতেছি, আগেরটা। তো ওয়ার্ড না দিয়ে একটু ছোট দিই। যেমন চিন্তা করে বই, BOY, এটা একটা কি শব্দ না? এখন এই শব্দটাকে ধরো 3টা লেটার আছে শব্দটাতে, এই 3টা লেটার থেকে প্রত্যেকবার দুটা দুটা করে নিতে হবে, নিয়ে কতভাবে সাজানো যায় এটা বের করো। তার মানে আছে লেটার 3টা, প্রত্যেকবার নিবা কয়টা? 2টা। তার মানে বিন্যাস সংখ্যাকে বোঝাবে 3p2 দ্বারা। মানে 3টা লেটার থেকে 2টা করে লেটার নিয়ে কতভাবে সাজানো যায় এটাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয় 3p2 দ্বারা। এইটার যা মান আসবে সেটাই হবে বই থেকে দুটা দুটা করে লেটার নিয়ে মোট কতভাবে সাজানো যায় তার সংখ্যা। সরাসরি এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে দেখো, মানটা একটা দিবে আউটপুট। এখন আমরা এই বইটাকে দুটা দুটা করে নিব, বই থেকে নিয়ে দেখি কয়টা আসে, এটা মিলে কিনা। এবং তারপরে আমি এনপিআর এর মান কেমনে নির্ণয় করতে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। তো খেয়াল করি, একটা শব্দ কি এরকম হতে পারে না? BO, অবশ্যই হইতে পারে। একটা হইতে পারে OB, BO OB, দুটাই কিন্তু হইতে পারে। কিন্তু যখন আমরা সমাবেশ দেখবো, সমাবেশ, গ্রুপ সংখ্যা বা আমাদের বাছাই করার সংখ্যা, তখন কিন্তু BO এবং OB দুটা নেওয়া যাবে না, এখানে একটা নিতে হবে, ওটা পরে আসবো। আর এখানে বিন্যাসের ক্ষেত্রে যতভাবে উল্টাপাল্টা করানো যায়, ইচ্ছা মতো যার সাথে যা পারা যায় আলাদা হইলেই হবে, শুধু আর কিচ্ছু লাগবে না, তাইলেই হবে এর একটা বিন্যাস। তাহলে BO হইতে পারে একটা, OB হইতে পারে একটা, তারপর OY হইতে পারে একটা, YO হইতে পারে একটা, তারপর আরেকটা কি হইতে পারে? BY হইতে পারে একটা, এবং YB হইতে পারে একটা। আর সম্ভব না কিন্তু। তাহলে মোট কয়টা বিন্যাস পাইছি? 1 2 3 4 5 6টা না? মোট টোটালি 6টা বিন্যাস পাওয়া গেল। কয়টা থেকে নিছি? 3টা থেকে। তার মানে 3p2 এর মানটা আসলে কত? 6। এখন ক্যালকুলেটরে করে দেখবা 3p2 এর মানটা আউটপুট হিসেবে 6 দিবে। আরেকটা কথা বলে রাখি যে এই 3p2 এটা আসলে মানটা কিভাবে গাণিতিকভাবে লিখবো, মানে নিজে নিজে হিসাব করবো কেমনে? এটা মানে বোঝায় উপরে 3 আছে না, নিচে 2 আছে না, এটা মানে বোঝাচ্ছে 3 থেকে 3 সহ নিচের দুটো সংখ্যার গুণফল। 3 থেকে 3 সহ নিচের দুটো সংখ্যার গুণফল। তার মানে এটা থাকবে আসলে 3 গুণ 2। একইভাবে যদি থাকতো 100 C4, এটা বোঝাচ্ছে 100 সহ
এটা সি না, সরি, পি। 100 সহ 100 নিচের 4টা সংখ্যার গুণফল, এটা থাকবে 100 গুণ 99 গুণ 98 গুণ 97। এটা একটু আলাদা করে গুণ করে দেখবা, আর সরাসরি এটা হচ্ছে ক্যালকুলেটর উঠায় মানটা বের করে দেখবা একই রকম আসবে। তো মোটামুটি এইটা গেল, এটা হচ্ছে সাইড করে রেখে দেই, দরকারই নেই, এটা বাদ। এখন এনপিআর এর মান নির্ণয় করব, কেমনে হয় দেখি। এনপিআর যদি খুব বেশি কঠিন মনে হয়, দরকার নাই, এসব থিওরি আসলে কোনো দরকারই নাই, জাস্ট বোঝার জন্য, কিচ্ছু লাগবে না এগুলো। সরাসরি এনপিআর এর মান কত হয়, কিভাবে নির্ণয় করতে হয় জানলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তারপরও শেখা ভালো, শিখলে ভালো, শিখলে ক্ষতি নেই। তো দেখো, এন পি আর মানে বোঝাচ্ছে কি, এন সংখ্যক জিনিস আছে বিভিন্ন রকম, প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা। তার থেকে তুমি প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে তাদের মধ্যে উল্টাপাল্টা করে কতভাবে বিন্যাস করা যায়, কতভাবে সাজানো যায়, তার সংখ্যা নির্ণয় করবো। এটা হচ্ছে এনপিআর এর মান। তার মানে ধরো আর সংখ্যক জায়গা আছে তোমার কাছে, আর সংখ্যক কি আছে, জায়গা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। একটু বড় বড় করে দিই, 1 2 3 দেই, 4 দেই, এখানে একটা 5 দেই, এটা এখানে থাক, এন পি আর। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা না দিই আর, এরকম ডট 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 আর সংখ্যক জায়গা আছে, আর সংখ্যক কি আছে, জায়গা আছে, ধরো এরকম। মোট তোমার কাছে আছে আর সংখ্যক জায়গা আছে, এবং এই প্রত্যেকটা জায়গায় এক একটা করে জিনিস বসবে। মোট কয়জন জিনিস আছে, কয়টা জিনিস, এন সংখ্যক না? যেমন আগেরটা কি করছিলাম, ওই যে বি ও ওয়াই করছিলাম, 3টা লেটার থেকে 2টা করে নিছিলাম। তাহলে এটার জন্য আমাদের এই ফিগারটা যদি অঙ্কন করি থাকবে কিরকম, হয় এরকম না? 2টা জায়গায় 2জন বসবে, 2টা জায়গায় কয়জন বসবে, 2জন বসবে। এবারে আর সংখ্যক জায়গায় আর জন বসবে। এখন দেখবো কত উপায়ে বসানো যায়, সবগুলা গুণ করে দিব, যা আসবে সেটাই উত্তর। তো এই যে প্রথম যে জায়গাটা আছে, প্রথম জায়গাটা একদম 1 নাম্বার জায়গাটা, 1 নাম্বার সিট, মোট আছে কয়জন, এন জন না? মোট টোটালি কয়জন আছে, এন জন বস্তু বা এন সংখ্যক বস্তু আছে। তাহলে এই প্রথম জায়গাতে এন সংখ্যক বস্তু থেকে তুমি যে কোনো একটা বস্তুকে বসাতে পারবা না? এন সংখ্যক থেকে প্রথম জায়গাতে যে কোনো একজন বসতে পারবে। তাহলে আছে এন জন, প্রথম জায়গা একটা জায়গা ফাঁকা, সেখানে বসবে একজন। তাহলে মোট কত ভাবে বসানো যায়, এন সংখ্যক ভাবে না? এটা কিরকম, ধরো বি ও ওয়াই, বয়, 2টা জায়গা আছে। তো এই জায়গাতে তুমি ইচ্ছা করলে বি বসাতে পারবা, ইচ্ছা করলে ও বসাতে পারবা, ইচ্ছা করলে ওয়াই বসাতে পারবা। ঠিক আছে? তাহলে প্রথম জায়গাটা 3জন 3 ভাবে বসতে পারে, মোট উপায় সংখ্যা কত, 3। তাহলে এই 1 নাম্বারের সিটটা, সেখানে এন সংখ্যক জিনিস আছে, বসতে পারবে কয় উপায়ে, টোটাল এন সংখ্যক উপায়। এটা একটু বুঝতে হবে, কারণ এন সংখ্যক যে জিনিস আছে সেখান থেকে আমি যে কোনো একটা বুঝতে পারি, তাই না? একটা বসাইতে পারি। তাহলে মোট উপায় সংখ্যা কত, প্রথম জায়গায় ভরাট করা উপায় সংখ্যা আছে এন। এখন আসি পরেরটাতে। তো চিন্তা করো, ধরো এখানে বি বসাইছো, তাহলে পরের জায়গাতে কি বি বসানো যাবে? যাবে না কিন্তু। একজনকে ডাবল ইউজ করা যাবে না, এখানে এই শর্ত দেয় নাই, এই শর্ত কিন্তু এখানে নাই। এখানে বলেই দেওয়া আছে এন সংখ্যক জিনিস থেকে প্রতিবার আর সংখ্যক নিতে হবে, তাদেরকে কিন্তু একই করা যাবে না। তাহলে প্রথম জায়গাটা একজনকে যারা যখন ফিক্স বসাই দিবা, তখন ওরা তো বাদ দিতে হবে, হিসাবে হিসাবে বাদ দিতে হবে না, অত বাদ, ওটা সম্পূর্ণ বাদ। তাহলে বাকি থাকে কয়জন, 2জন। এই 2জন থেকে যে কোনো একজনকে এখানে বসাতে পারবা, হয় ও নয়তোবা ওয়াই, যে কোনো একটা। তাহলে এই প্রথম সিটে একজন বসে গেল, বাকি থাকে কয়জন, n-1 জন না? তো 2 নাম্বার সিটে n-2, সরি n-1 সংখ্যকের যে কোনো একটা বস্তুকে বসানো যাবে না? আর উপায় সংখ্যা কত, n-1। কিছুটা এটার মতো, 3জন থেকে একজন চলে গেছে, বসাইছো যে কোনো একজনকে, বাকি অবশিষ্ট যে 2জন তার মধ্যে থেকে যে কোনো একজনকে বসাইতে পারবা। এখানে এরকম একজন বসে গেছে, পরের জায়গাতে বাকি আছে n-1 জন, তার মধ্যে যে কোনো একজন বসতে পারে। ঠিক সেম ভাবে 2জন বসে গেল, আর থাকে কয়জন, n-2 জন, এখানে বসবে n-2 জনের যে কোনো একজন। তাহলে এখানে বসানোর উপায় সংখ্যা কত হইতে পারে, n-2। ঠিক একইভাবে এখানে থাকবে কত, n-3। একটু খেয়াল করি তো, যখন 4 আসলো তখন উপরে আসলো n-3, যখন 4 তখন আসলো n-3, যখন 2 n-1। তার মানে 1 কম থাকতেছে না উপরে? এটা কিভাবে লেখা যায় কিনা, যে n-4-1, অবশ্যই লেখা যায়। এই যে n-3 কে n-4-1 লিখছি আমি। তার মানে যখন আমরা 8তম সিটে যাব, 8 নাম্বার পর্যন্ত, তখন কি হবে, ওখানে n-,
আর মাইনাস ওয়ান না? তো মোটামুটি কাজ শেষ, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখন এই মোট যতগুলো উপায় পাইছো, এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস আর মাইনাস ওয়ান, প্রত্যেকের উপর নির্ভরশীল না? ওই যে গণনার আমার কি বিধি, গুণন বিধি না এটা? প্রত্যেকের উপর নির্ভরশীল। সুতরাং এই সবগুলা গুণ করে দেওয়া লাগবে। সবগুলা কি করতে হবে? সবগুলা পরস্পরের সাথে গুণ করে দেওয়া লাগবে। তার মানে ফাইনালি এন পি আর এই মানটা থাকতেছে কত? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু ডট 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 কোন পর্যন্ত? এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত। এই হচ্ছে আমাদের এন পি আর এর যে মান সেইটা। তাহলে আমরা আগের যে মানটা দেখছিলাম 100C4 দেখি এটা কিভাবে আসছিল। সরি, সি কেন লিখতেছে, P4 না, P4। প্রথমটা 100 থাকবে, পরেরটা 100 - 1 থাকবে, তারপরেরটা 100 - 2 থাকবে, তারপর 100 P4 আছে কিন্তু 4। যখন আর ছিল তখন যাব কোন পর্যন্ত? R-1। যখন 4 থাকবে তখন কোন পর্যন্ত যাব? 4-1 মানে 3। এই যে 100 - 3, আর কিন্তু যাওয়া যাবে না, এর লিমিট এখানেই শেষ। বাইরে কিভাবে চিন্তা করতে পারি যে 100-4 + 1, 100 - 3, এখানেই কাহিনী শেষ। এটার যে মান সেটাই হবে 100 P4 এর মান। তো আরেকটা কিছু জিনিস দেখি এখানে, যেটা বইতে আছে, বলতে যে কটা আছে আমি এই কটা দেখাচ্ছি, এগুলো লাগবে তো। খেয়াল করি এনপিআর এর মান তো ওইটা, তাহলে এনপিএন এটার মান কি থাকবে? এটা মানে বোঝায় এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিসই নেওয়া লাগবে, নিয়ে কতভাবে সাজানো যায় তার উপায় সংখ্যা। তাহলে আমরা তো এনপিএন এর মান বের করা শিখছি না, ওখানে বসাই দেই। তাহলে এন ইন্টু N-1 ইন্টু N-2 ইন্টু এরকম যাইতে যাইতে এক সময় আমাদের যখন এন তম পদ পর্যন্ত চলে যাব, তখন আর এর মান কি হয়ে যাবে? এন হয়ে যাবে না? তাহলে N-N+1 থাকবে না? এন এন কাটা থাকে কত? 1 না? তার মানে এন ইন্টু N-1, N-2 এরকম চলতে চলতে 3, 2, একে গিয়ে থেমে যাবে। এটা আসলে কি এন থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণফল, মানে কি এন ফ্যাক্টোরিয়ালই না? তার মানে এনপি এন এর মান থাকে কত? এন ফ্যাক্টোরিয়াল। আরো কিছু জিনিস দেখি, যেমন এই এনপিআর যে লাইনটা আছে না, এটা এখানে থেকে তুলে নিয়ে আসি, পরে উঠাই নিয়ে আসি, এটা এখানে বসাই দিলাম। এবার একটা কাজ করব, সেইটা হইল উপরে এবং নিচে N-R দিয়া গুণ করে দিব। N-R দিয়া গুণ করে দিলাম। এই লাইনটাকে একটু ভালোভাবে সুন্দর করে লিখি, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। n ইন্টু N-1, এ দুটো লিখলাম না, দরকার নাই। এইবার ঠিক এখানে আসে, এটাকে এভাবে লিখলাম যে N-R-1 না এটা। ঠিক তার পরেরটা কত? n- শুধু আর না, তারপরেরটা কত? N-R+1, কিন্তু এটা কিন্তু R+1 হবে। এই যে 1, 2, 3 বাড়তেছে না? এটা ধীরে ধীরে বাড়তেছে না? এটা যদি R-1 হয়, তারপরটা আর হবে, তারপরটা R+1, পরটা R+2, এইভাবে হইতে 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 এক সময় লাস্টে গিয়ে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর নিচে আমাদের কি ছিল? N-R ছিল। এবার উপরে যে লাইনটা সেটা কি N না? তার মানে এটা আসলে থাকে N, নিচে থাকে হচ্ছে N-R। এটা কার মান পাইলাম? এনপি আর এর মান। তাহলে এইভাবে কিন্তু এনপি আর পারমুটেশনের মানটা বের করা সম্ভব। যার যেটা ভালো লাগে করতে পারো, যেহেতু ক্যালকুলেটর আছে সরাসরি দিয়ে দিলেই মান আউটপুট দিয়ে দেয়। তো এবার একটা জিনিস দেখি, সেটা হলো 0 বইতে এটাও আছে, এটা একটু দেখি কেমন হয়। 0। তাহলে এন পি এন, এই মানটা অলরেডি দেখলাম না, 1 থাকে এটা। আবার আমরা এই ফর্মুলা অনুযায়ী এনপি এন এর মান বলতে পারি কি? এটা না, N ডিভাইডেড বাই N-N কত? 1 অবশ্যই বলা যাবে এটা, তাই না? তাহলে সরি, এনপি এন এর মান N হইতো, আমি 1 লিখলাম ভুল করে। তার মানে এটা হচ্ছে N। এখানে থাকলো কত? N, আর নিচে N-N 0, তার মানে 0 N। তাহলে এখান থেকে শুধু 0 মান কি থাকতেছে? N বাই N। অতএব 0 মানটা কত? 1। এটা কাটাকাটি করে 1 থাকে। 0 মানে কিন্তু 0 না, তাহলে 0 এখন থেকে কত? 1। তারপরে NC0 এবং NP0 উভয়ের মানই হচ্ছে 1 হয়। এটা দেখি কিভাবে। NP0 এই ফর্মুলাতে বসাই দাও। N বাই N-0।
তাহলে থাকবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে কত এন ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করে 1 থাকবে। তার মানে এনপি জিরোর মানটা কত 1, এনসি জিরোর মানও কিন্তু কত হয় 1 হয়। তারপর এনপি 1 এর মান কি হবে, একই ফর্মুলায় বসাইলে দেখবো যে এন চলে আসবে। তো এটা একটু দেখাই দিই, এনপি 1, তারপরে আমরা উদাহরণ যে ম্যাথটা সেটা করব। এটা ওভারল্যাপ হয়ে গেল, আচ্ছা হয়নি। এন পি 1 ফর্মুলায় বসাই দাও, উপরে থাকবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এইবার এন ফ্যাক্টোরিয়াল কিভাবে লেখা যায় না, এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল অবশ্যই লেখা যাবে এটা, নিচে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা বাদ থাকে কত, শুধু এন থাকবে। এইভাবেই এনপি এন এর মান আসে কত এন। তো মোটামুটি অনেক কিছু শিখলাম এই পর্যন্ত, অনেক কিছু লিখে ফেলেছি। এরপর একটা উদাহরণে ম্যাথ করা যাক। কি আছে যে 2n প্লাস 1 পি এন প্লাস 1 অনুপাত 2n পি এন প্লাস 2 ইকুয়াল 5:2 যদি হয় তাহলে n এর মানটা কত নির্ণয় করো। তাহলে আগের যে ফর্মুলা সেটা একটু স্মরণ করব আর এই ম্যাথটা করে ফেলবো। তো স্মরণ করার জন্য যে কাজটা করতে পারি, এই অংশটা কপি করে সাইডে রাখতে পারি না, একটু সুন্দর করে কপি করে নিয়ে যাই। এখান থেকে এটুকু ওখানে যাই, এখানে বসাই দিলাম এই যে ফর্মুলা। তাহলে ফর্মুলা দেখে দেখে মান বসাবো সব। প্রথমে একটু সাজায় লিখি, পুরোটাই সুন্দর করে সাজাই, দেখতে ভালো লাগবে। তাহলে এখানে হচ্ছে 2n প্লাস 1 পি এন প্লাস 1, নিচে 2n পি এন প্লাস 2, 2n পি এন প্লাস 2 ইকুয়াল 5/2 থাকবে। তো একটু সুবিধার জন্য আর গুণ করে নিতে পারি, তাহলে ভালো হয়। এটা থাকবে হচ্ছে 2n প্লাস 1 পি এন প্লাস 1 ইন্টু 2 দিলাম আর ইকুয়াল 5 ইন্টু এই যে মানটা, তাহলে 2n পি এন প্লাস 2 থাকবে। তো এনসিআর এ ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে উপরে থাকবে হচ্ছে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার মানে 2n প্লাস 1 মাইনাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল থাকবে নিচে, ইন্টু কত 2, 5 ইন্টু এখানে কি থাকবে উপরে 2n ফ্যাক্টোরিয়াল, নিচে 2n মাইনাস n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। হিসাব করি একটু, এটা পরে থাকে, এটা দেখি। উপরে আসা হচ্ছে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর নিচেরটা আগে একটু লিখি, কারণ উপরে কিছু করতে হইতে পারে, জানি না কি করা লাগবে। 1 1 কাটা, 2n থেকে n বাদ, থাকে কয়টা, একটা n না, তাহলে নিচে থাকবে কত n ফ্যাক্টোরিয়াল। কিছু করা যাচ্ছে না, উপরটা এভাবে লিখে দিই, 2n প্লাস 1 কি ফ্যাক্টোরিয়াল, ইন্টু কত ছিল 2, আর এই পাশে 5 ইন্টু, উপরে থাকবে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকবে হচ্ছে 2n থেকে n বাদ, তার মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এবার কিছু মজা আছে এখানে, মজাটা কি দেখি। 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কিভাবে লেখা যায়, 2n প্লাস 1 ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল, 2n প্লাস 1 ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল। এটা কিরকম, যদি তোমার কাছে n ফ্যাক্টোরিয়াল থাকতো এটাকে যখন লিখতে n মাইনাস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তো যখন n প্লাস 1 থাকবে তখন কেন এটা লেখা যাবে না যে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, অবশ্যই লেখা যাবে। এক করে কমাই দিয়ে ওর ফ্যাক্টোরিয়াল লিখে দিছি, কেন যাবে না, অবশ্যই যাবে, তাই না, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আমি এই কাজটা এখানে করছি, 2n প্লাস 1 ইন্টু এক কমাই দিয়ে 2n ফ্যাক্টোরিয়াল লিখছি, আর নিচে কি থাকবে n ফ্যাক্টোরিয়াল। এটা কিভাবে লেখা যায় কিনা, যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এই যে লেফট সাইডে এটা অংশটা বাদ চলে যাবে, সেজন্য এমনি এমনি কিন্তু করি নাই। 5 ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে ভগ্নাংশটুকু এবং এই যে অংশটুকু উভয় পাশ থেকে কি আউট, ওটা বাদ, ওটা ভুলে যাও, ওটা নাই। তাহলে থাকলো কি 2 ইন্টু উপরে লব গুণ করো, 2 2 4n প্লাস কত 2, আর এই পাশে 5 দিয়ে পুরোটা গুণ করে দাও, 5n ইন্টু n মাইনাস 1 থাকবে হচ্ছে 5n স্কোয়ার মাইনাস 5n। এর একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটু সমাধান করা যাক এবার। জায়গায় এতই সংকট, তাহলে 5n স্কোয়ার, তারপরে কত -9n, -9n মাইনাস 2 ইকুয়াল কত 0। দেখি মানটা কত আসছে, এখানে ইকুয়েশনে যাব, পলিনোমিয়াল ক্যালকুলেটরে করতেছি, এত কিছু করার দরকার নাই। 5 -2, সরি -9 -2, একটা 2 একটা -1/5, একটা 2 একটা -1/5। তো এখানে আছে -1/5 নেওয়া যাবে না, ভগ্নাংশ হবে না, n ইকুয়াল 2 নিতে হবে। এখানে কিছু কথা আছে সেটা একটু বলতেছি আমি। তো যখন আমরা পারমুটেশন কম্বিনেশন করব, পারমুটেশন কম্বিনেশন, তখন কিন্তু
এই এনপিআর যে আছে না, এনপিআর, এখানে এন এবং আর কোনোটাই নেগেটিভ হবে না বা ভগ্নাংশ হবে না, কোনো কিছুই হবে না, শুধু পূর্ণ সংখ্যায় হওয়া লাগবে ওরে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হইতে হবে এন এবং আর এর মান, কোনো রকম ভগ্নাংশ হওয়া যাবে না। এবং দ্বিপদী বিস্তৃতি করার সময় সেখানে এন এর মানটা ভগ্নাংশ বা নেগেটিভ হইতে পারে, সমস্যা নাই, কিন্তু আর এর মানটা আবার হওয়া যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তো দ্বিপদী বিস্তৃতিতে যখন আমরা এরকম হাফ সি টু বা হাফ সি ওয়ান এরকম লিখবো, তখন এটা কিন্তু ওই সি কিন্তু কম্বিনেশন বা পি কিন্তু পারমুটেশন বোঝাবে না। সি এর যে ফর্মুলা আছে ফ্যাক্টরিয়াল দিয়ে, ওখানে কিন্তু বসানো যাবে না। ওটা জাস্ট আমাদের সহগগুলা বোঝায়, কোএফিসিয়েন্ট গুলা বোঝায়, যে বাইনোমিয়াল এক্সপ্রেশন যখন পড়বো না তখন এটা বুঝবো, তখন দেখবা সমস্যা নাই। তো ওখানে কিন্তু আমাদের এই যে এন এর যে মান, সেটা ভগ্নাংশ হইতে পারে, কিন্তু ওটা আসলে এই যে এন সি আর যে আমরা পড়ি, সেটা কিন্তু প্রকাশ করে না, কম্বিনেশন প্রকাশ করে না। ওটা শুধুমাত্র প্রত্যেকটা পদের সহগের যে মানগুলা, সেই সহগের মানটা নির্দেশ করে। এটা একটু খেয়াল রাখা লাগবে। তারপর আসি, এইবার কি বলছে, সবগুলি ভিন্ন নয় এরূপ জিনিসের বিন্যাস। তো আমি যে কাজটা করব সেটা হলো, এখানে যে থিওরিটা আছে বইতে, আমি তো খুব সহজে বুঝি, কিন্তু কথা হলো প্রথম প্রথম কাউকে বোঝাইতে গেলে আমার মাথায় কিচ্ছু ঢুকবে না, সব মাথার উপর দিয়ে যাবে। এখন যদি আমি বোঝাতে যাই, তখন বলবে যে ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে, কি বলতেছে কে জানে। তো সেজন্য আমি নিজেও কিন্তু এটা আগে পড়ি নাই, যখন সবকিছু ভালো মতো পড়া হয়ে গেছে, বিন্যাসে ম্যাথ পারি, তখন তারপরে থিওরি পড়ছি, যে বুঝতেছি না ঠিক আছে এটা এভাবে এভাবে হয়েছে। তো পুরোপুরি চ্যাপ্টার শেষ করে ফেলবা, তারপরে যদি ভালো লাগে তারপর থিওরি দেখতে পারো, নিজে নিজে বুঝে ফেলবা, তখন সোজা জিনিস, কিন্তু এখন মাথার উপর দিয়ে যাবে। তো আমি যে কাজটা করব সেটা হইলো, এটার যে মূল কথা, মূল সারসংক্ষেপ, সেটা অবশ্যই লিখে দিব। এবং এটার যে সমস্যাটা আসলে কেন হচ্ছে, আমাদের যে নর্মাল যে বিন্যাস ছিল এনপি আর, ওইটাতে কেন হবে না, ওইটা দিয়ে এখানে কেন হবে না, এটা একটু দেখবো সমস্যাটা আসলে কোথায়। তারপর সমাধানটা কেমনে করা যায়, যে সলিউশনটা আছে সেই সমাধানটা একটু দেখব। তো প্রথমে আসি সমস্যাটা কি। তো সমস্যাটা হইলো, একটা ওয়ার্ড চিন্তা করতে পারি, কি ওয়ার্ড চিন্তা করবো সেটাই ভাবতেছি। ধরো লেটার এল, স্মল দিই সেটাই ভালো হয়, এল ই টি টি ই আর, এটা কি লেটার না? একটা বেশি আসে গেল, ভালো হইল না। আরেকটা চিন্তা করতে পারি, বাংলা, বি এ এন জি এল এ, বাংলা, বেশি বড় হয়ে গেছে, না খুবই সমস্যা হচ্ছে, তো এটাও বাদ। আরেকটা চিন্তা করি, উড, কাঠ না, উড, হ্যাঁ এবার ভালো হয়েছে, এইবারে দেখবো। তো যদি তোমাকে বলা হয় এই উড শব্দটা আছে এখানে টোটাল কয়টা লেটার আছে, চারটা না? এই চারটা লেটারকে এখন উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা করে দেখাও যে কতগুলো শব্দ বানানো যায়, উল্টাপাল্টা করে বের করো কতগুলো শব্দ বানানো যায়। এবার একটু খেয়াল করি তো, যদি আমরা এই কাজটা করি, ডাব্লিউ ও ও ডি লিখলাম, কি করলাম এটা, ওইটাই আবার লিখলাম না, না আমি ওটা লিখি নাই আর, কি কারণ, যে এই ও তো এখানে ছিল এবং এই ও এখানে আসে না, আমি কি করছি, এই ওটাকে সামনে দিছি এবং এই ওটাকে এর জায়গায় দিছি, জায়গা পরিবর্তন করে দিছি, ভুল তো হয় না কিছু, ঠিকঠাক করছি না এখানে। তো এই যে আমাদের একটা সমস্যা হইলো। আবার চিন্তা করো, ডাব্লিউ ডি ও ও, এটা একটা বিন্যাস হইতে পারে না? অবশ্যই হইতে পারে। আবার ডাব্লিউ ডি ও, এটাও কিন্তু হইতে পারে। তো এই সমস্যাটা কখন হবে, যখন চারটা লিটার আছে, তার থেকে চারটা করেই নিব, চারটা লিটার থেকে চারটাই নিতে হবে, নিয়ে কতভাবে সাজানো যায় সেটা বের করে দেখাও। তাহলে আমাদের উত্তরটা কি আসবে, 4p4 না? 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল, 3 4 12 24 থাকবে, মোট 24টা আসা উচিত, কিন্তু 24টা আসবে না, আসবে হচ্ছে কয়টা, 12টা। এখন কি জন্য হচ্ছে এটা, সেটা একটু বুঝতে হবে। যে এই যে ডাবল যে ও পড়ে গেল, ওই ওটা নিজের মধ্যে চেঞ্জ করলে একটা নতুন বিন্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু ওই দুইটা বিন্যাসের মধ্যে দুটো তো নেওয়া যাবে না, নেওয়া লাগবে কয়টা, একটা, দেখতে একই রকম না, হুবহু সেম, একদম একই রকম, এটা তো নেওয়া যাবে না। তো এই যে 24 নির্ণয় করতেছ, এই 24-এর মধ্যে কিন্তু ওই দুইটার দুইজনের অন্তর্ভুক্ত, দুইজনে এখানে আছে ওর ভিতরে। তাহলে এটা একটা সমস্যা হয়ে গেল, যে এরকম ডাবল ডাবল আসতেছে প্রত্যেকটা, এই ডাবল ডাবল জোড়ায় জোড়ায় এগুলো নেওয়া যাবে না একদমই। তেমনি ভাবে যদি তিনটা আসতো, তখন দেখা যাইতো 3 × 6, 6টা টোটাল, এটা উল্টাপাল্টা হইতো 6টা, তাদের মধ্যে নেওয়া লাগতো কয়টা, একটা, এই একটা সমস্যা হইলো।
তো আরেকটা ওয়ার্ড চিন্তা করতে পারি, এটা একটু চারটা হয়ে গেছে তো বেশি বড় হয়ে যাচ্ছে। আরেকটা চিন্তা করো, ধরো কি চিন্তা করবো, ধরো জু, জেড ডাবল ও, জেড এর এটা তো ছোট হাতের না, জেড ও ও, যাই হোক চিড়িয়াখানা না। তো এই যে জু যে শব্দটা আছে, এই শব্দটাকে এখন উল্টাপাল্টা করো, দেখা কতবার সাজানো যায়। একটা তো হইলো জেড ও ও, আরেকটা কি হইতে পারে, এরকম হইতে পারে না যে ও জেড ও, আরেকটা হইতে পারে কি ও ও জেড। এর বাহিরে কি সাজানো সম্ভব? সম্ভব? এর বাহিরে আর কিছু এই তিনটা বাদে সম্ভব না। কিন্তু আমরা তো তিনটা লেটারের জন্য, যেমন বয় দেখছিলাম, এই বয়কে তিনটা থেকে তিনটা নিয়েই সাজানো যায় মোট কয়টা উপায়ে? ছয়টা উপায়ে। কিন্তু এখন এই দুইটা একই রকম লেটার আসার কারণে কি হয়ে গেল, কমে যাচ্ছে না? তিনটা হয়ে গেল না? কয়টা হয়ে গেল? তিনটা হয়ে গেল না? এই একটা ঝামেলা। যখন আমরা সরাসরি করতে যাব থ্রি ফ্যাক্টরিয়াল বা তিনটা থেকে তিনটা নিচ্ছি, থ্রি পি থ্রি, তখন কিন্তু উত্তর মিলতেছে না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো রিপিট যেগুলা হচ্ছে ডাবল ডাবল ট্রিপল ট্রিপল আসতেছে, অতগুলো নেওয়া যাবে না। ওদের মধ্যে থেকে একটা নেওয়া লাগবে মাত্র। এই যে একটা নিচ্ছি, এইগুলোকে বাদ দিতে হবে না, একটা করে নিতে হবে। এটা সলিউশনটাই আছে আসলে আমাদের। এখানে বলছে সবগুলি ভিন্ন নয়। যেমন এ ও এবং ও, এরা তো ভিন্ন নয়, একই রকম। এই একই রকম হলেই তো সমস্যা। তাহলে সমাধানটা একটু দেখি কেমন হবে। যে লেটার আছে কয়টা? তিনটা না? তিনটা। এখন খেয়াল করো, তোমার যদি তিনটায় থাকে এবং তিনটাকে আলাদা আলাদা হইতো, তখন বিন্যাস কত হইতো? থ্রি ফ্যাক্টোরিয়াল। তিনটা যদি আলাদা আলাদা হইতো তখন বিন্যাস হইতো থ্রি ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই যে দুইটা লেটার কি একই রকম না? দুইটা লেটার কি একই রকম না? ওই দুইটা লেটার নিজেদের মধ্যে উল্টাপাল্টা করানো যায় কয় উপায়ে? মোট টু ফ্যাক্টোরিয়াল উপায়ে না? সেজন্য এই যে টু ফ্যাক্টোরিয়াল এতগুলা, এতগুলা থেকে নিতে হবে কয়টা? একটা। সেজন্য এই থ্রি ফ্যাক্টোরিয়ালকে টু ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে নেওয়া লাগবে। এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে যদি বলতাম এই উড যে শব্দটা আছে সেই শব্দটাকে কতভাবে সাজানো যায়, কি করতে হবে? উপরে থাকবে ফোর ফ্যাক্টোরিয়াল, কোনো সমস্যা নাই এটাতে। চারটা লেটার আছে, ওদেরকে উল্টাপাল্টা করানো যায় টোটাল ফোর পি ফোর বা ফোর ফ্যাক্টোরিয়াল উপায়ে। কিন্তু সমস্যা হলো এই ডাবল ও আছে, এই যে দুইটা ও, এদেরকে তো, ওদের জন্য তো ডাবল ডাবল শব্দ আসতেছে বা টু ফ্যাক্টরিয়াল সংখ্যক অতিরিক্ত শব্দ আসতেছে প্রত্যেকবার। এগুলা নেওয়া যাবে না, বাদ দিতে হবে। সেজন্য নিচে টু ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে নিতে হবে, প্রত্যেকটা থেকে একটা একটা করে নেওয়া লাগবে। তো এই হচ্ছে সমাধান। এটা হচ্ছে দরকার নাই আর। তাহলে আমাদের এখানে যে বইতে যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা একটু দেখার চেষ্টা করি যে কেমন হবে। বইতে আসলে কি দেওয়া আছে, তো থাক এটা। তো ধরো এন সংখ্যক মোট জিনিস আছে, মোট অনেকগুলা থাকতে পারে, অনেকগুলা, তার মধ্যে পি সংখ্যক এক প্রকার। যেমন এখানে ও লেটারটা ছিল কয় প্রকার? এক প্রকার না? এরকম কয়টা আছে? দুইটা আছে না? এরকম এন সংখ্যকের মধ্যে পি সংখ্যকই আছে একই জিনিস। যেমন পি সংখ্যক এ আছে, একইভাবে কিউ সংখ্যক ধরো বি আছে, আর সংখ্যক ধরো সি আছে। তাহলে এই যে পি সংখ্যক এ আছে, এই এ গুলা আবার নিজেদের মধ্যে উল্টাপাল্টা করানো যায় কত উপায়? পি ফ্যাক্টোরিয়াল উপায় না? এই যে অতিরিক্ত যেগুলো আসতেছে, এটা কি করতে হবে? বাদ দিতে হবে না? তাহলে আমাদের যে এবার বিন্যাস যেটা থাকবে, বিন্যাস মোট কত? এন। তাহলে সবগুলো যদি আলাদা হইতো তখন হয়তো কি এন ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই একই রকম হওয়ার কারণে এরা কি বেশি রিপিট করতেছে না একই জিনিস বারবার? এদেরকে কি করতে হবে? বাদ দেওয়া লাগবে, প্রত্যেকটা থেকে একটা একটা করে নিতে হবে। সেজন্য পি, পি সংখ্যক ওদেরকে উল্টাপাল্টা করানো যায় পি পি ফোর, অর্থাৎ পি ফ্যাক্টোরিয়াল উপায়ে। সেটা থেকে নিব একটা, এটাতে সবগুলা দিয়ে ভাগ করে নেওয়া লাগবে আর ফ্যাক্টোরিয়াল। এটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো চিন্তার দরকার নেই, একদম সহজ জিনিস এগুলা। এরপরে ম্যাথে আসি, উদাহরণ 2। তো এখানে আছে অনেকগুলা ম্যাথ আছে, তো এই ম্যাথটা হইলে এটা মোটামুটি চ্যাপ্টারে অনেকগুলা ম্যাথ কিন্তু কভার করে ফেলে। ধীরে ধীরে আগাবো, হ্যাঁ। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত রকমে সাজানো যায়? এখানে সবগুলাই নিতে হবে, সমস্যা নেই, সবগুলাকেই নেবা তুমি। কত রকমে সাজানো যায় যখন সবগুলি বর্ণ ব্যবহার করা হয় তখন। তাহলে খেয়াল করি, এ নাম্বার না, কি আছে? ম্যাথমেটিক্স, এম এ টি এইচ ই, এম এ টি আই সি এইচ। তো আমার লাগবে হচ্ছে বিন্যাস সংখ্যা বা কত রকম ভাবে সাজানো যায়, তাই তো নাকি? এখানে মোট কয়টা আছে গণিত? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা না?
তো যদি 11টা লেটার ভিন্ন ভিন্ন হইতো তখন বিন্যাস কয়টা হয়তো? 11 ফ্যাক্টোরিয়াল না, 11 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে একটা খেয়াল করো যে একই রকমের লেটার রিপিট হয়েছে না, একই রকমের লেটার, কিন্তু ওদের কারণে, যেমন এই প্রথম এম এবং এই এম, এদের মধ্যে জায়গায় উল্টোপাল্টা করলে আরেকটা বিন্যাস পাওয়া যাচ্ছে যেটা 11 ফ্যাক্টোরিয়ালের অন্তর্ভুক্ত, কিন্তু এই অংশটা নেওয়া যাবে না। এই যে অতিরিক্ত 2 ফ্যাক্টোরিয়াল থেকে নিতে হবে একটা, সেজন্য এই 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করে নিতে হবে। কার জন্য? এম এর জন্য। এম এর হিসাব শেষ। এখন দেখো আর কেউ রিপিট হয়েছে কিনা। এই যে এ কয়বার আসছে? 2বার না? ওর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল দিতে হবে। কারণ ওরা যদি আলাদা হইতো তখন ঠিক হইতো, কিন্তু ওরা একই রকম হওয়ার কারণে ওরা হচ্ছে অতিরিক্ত কিছু বিন্যাস দিবে, ওগুলা কি করতে হবে? 2টা থেকে বা 6টা থেকে একটা করে নেওয়া লাগবে। সেজন্য যে কয়বার রিপিট হবে তার ফ্যাক্টোরিয়াল দ্বারা মোট বিন্যাসকে ভাগ করে নিতে হবে। তারপর আর কেউ কি রিপিট হয়েছে? এই যে টি, টি কয়বার আসছে? 2বার আসছে, ওর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল। তারপর আর কেউ কি রিপিট হয়েছে? HEICS, না আর হয় নাই। তাহলে এটাই হচ্ছে নির্ণয় বিন্যাস সংখ্যা। দেখি এটা কি আসে। এটা মানটাকে বের করবো, ক্যালকুলেটর করে ফেলবা। 11 ফ্যাক্টোরিয়াল না, তাহলে প্রবাবিলিটি এখান থেকে ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল, মোট 3টা, 2 গুণ 2 গুণ 2, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানটা 2 থাকে। বিশাল বড় একটা মান আসছে। 4, 9, 8, 9, 600। তার মানে এটা থাকে কত? 49,89,600। এত সংখ্যক বা এতগুলা বিন্যাস আছে, এতগুলা। এই ম্যাথমেটিক্স শব্দটা যে আছে না, বর্ণগুলো উল্টাপাল্টা করে এতগুলা শব্দ বানানো যায়। বহুত, কিন্তু বহুত। বি নাম্বার দেখি কি বলছে। স্বরবর্ণগুলি একত্রে থাকা লাগবে। ভালো ঝামেলা না? এটা এখানে থাক। স্বরবর্ণগুলি একত্রে থাকতে হবে। তো আমি এক কাজ করি, এটা ম্যাথটা করানোর আগে একটা ছোট্ট উদাহরণ দিই। কারণ আমি এত বড় উদাহরণ, এই যে ম্যাথমেটিক্স, এটা লিখতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা লিখবো না, এটা বাদ। আবারও আগের উদাহরণে ফিরে যাই। WOOD, উড। তো এবার তোমাকে বলা হইলো এই শব্দটা উল্টাপাল্টা করে সাজাও। কতভাবে সাজানো যাবে, কিন্তু শর্ত দেওয়া হলো তোমার, যে শর্তটা কি? স্বরবর্ণগুলা একত্রে থাকা লাগবে। এটা না দেই, এটা ভালো হবে না। এটা হচ্ছে উইক দেই, উইক, WEAK। এটা বেশি ভালো হয়, এটা থাক। বেশি কঠিন হয়ে যাবে না হলে প্রথমেই। তো উইক, এখানে এবং কে, এবং এ স্বরবর্ণ না? এখন শব্দ তুমি সাজাবা, বানাবা নতুন নতুন। শর্ত হইল, শর্ত দেওয়া হয়েছে কি তোমাকে, যে স্বরবর্ণগুলি প্রত্যেক বিন্যাসে একত্রে থাকা লাগবে, আলাদা করে দিতে পারবে না। যেমন EWAK, এটা করা যাবে না, এটা বাদ। কিংবা EWKA, এটাও বাদ, এগুলো হবে না। এবং এ আলাদা হয়ে গেছে, ওদেরকে পাশাপাশি রাখতে হবে, নাহলে মন খারাপ করবে। এই কাজটা করা যাবে না। এবং একে পাশাপাশি রাখতে হবে। এখন উল্টাপাল্টা করো, কয়টা হয় দেখো। তো খেয়াল করি, WEAK একটা হইতে পারে। আবার একটু খেয়াল করো তো, KEAW হইতে পারে না? অবশ্যই হইতে পারে। আবার দেখো তো, এখান থেকে আরেকটা বিন্যাস বানানো যায়, যেমন WAEK। এখন এখানে তো স্বরবর্ণ পাশাপাশি রাখবা, এখন ওই স্বরবর্ণ নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতেছে কিনা, তার কোনো সমস্যা আছে নাকি? সমস্যা তো নাই, এটাতে কোনো সমস্যা নাই। তারপর আর কি কি হইতে পারে? এখানে একটা হইতে পারে না, WEAK, এটা একটা হইতে পারে। ও, এটা তো লিখছি না, আবার কেন লিখলাম? তো হইলে তো মোটামুটি। আচ্ছা, KAEW, এটা একটা হইতে পারে। আবার এরকম হইতে পারে, AEKW, আবার হইতে পারে AEWK, আবার হইতে পারে EAKW, EAWK। এরকম অনেকগুলা হইতে পারে না? তবে আমাদের কিন্তু মোট বিন্যাস থেকে এটা কমে যাবে, যেহেতু স্বরবর্ণ একসাথে রাখতে বলছে, এদেরকে পাশাপাশি জোড়ায় জোড়ায় রাখতে হবে, নাহলে মন খারাপ করবে। এখন এই মোট বিন্যাসটা আমাদের বের করতে হবে। তো এই ম্যাথটা কেমনে করা যায় একটু ভালোভাবে দেখো। একদম সহজ জিনিস। এই মতো অনেকগুলা ম্যাথ থাকবে সামনে। তো এই যে স্বরবর্ণগুলো যখন একত্রে রাখবা, খেয়াল করি, স্বরবর্ণগুলো যখন একত্রে থাকবে, ওরা কিন্তু একদম আলাদা হবেই না, ওরা আলাদা করাই যাবে না। এই কাজটা কিন্তু একদম নিয়ম বহির্ভূত, এই কাজ কিন্তু করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। এই কাজ করা যাবে না, আলাদা করাই যাবে না, ওরা এরকমই থাকবে। তাহলে এই এ ই, এই দুইজনকে, এই দুইটা স্বরবর্ণকে একত্রে একটা লেটার কল্পনা করা যায় না? কারণ ওরা তো জোড়ায় জোড়ায় থাকতেছে সব সময়, তাই না? সব সময় চেঞ্জ হচ্ছে নাকি একবারও? হয় নাই তো? তাহলে ওদেরকে একটা লেটার হিসেবে চিন্তা করা যায় না? ও একাই একটা, ও নিজে একাই একটা।
তো চিন্তা করো স্বরবর্ণ নিজে একাই একটা, তাহলে এখন মোট লেটার কয়টা আছে? স্বরবর্ণ গুলা মিলে একটা, ডাব্লিউ একটা, কে একটা, কয়টা হইলো? তিনটা না? তাহলে এই তিনটা লেটারকে কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল না? 3 ফ্যাক্টোরিয়াল। এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা কি? যে এই দুইটা স্বরবর্ণ যে আছে না, দুইটা স্বরবর্ণ, ওই দুইটা স্বরবর্ণ তো আবার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। যেমন ডাব্লিউ ই এ কি জিনিস, একটা বিন্যাস, আবার ডাব্লিউ এ ই কে একটা বিন্যাস, উভয়ই কিন্তু ভ্যালিড। নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করা যাবে না এমন তো না, করা যাবে, একত্রে তো আছে নাকি। সেজন্য আবার কি দুইজন চেঞ্জ করলে কি থাকবে? 2 ফ্যাক্টোরিয়াল না? এই যে অতিরিক্ত 2 ফ্যাক্টোরিয়াল, এটা কি করতে হবে? গুণ করে নিতে হবে। এটা হবে আমাদের মোট বিন্যাস। এবার আমরা এই ম্যাথে একটু আসি, দেখি কি আছে। ম্যাথমেটিক্স, এখানে স্বরবর্ণ কে কি আছে লিখে ফেলি। আগে হচ্ছে ম্যাথমেটিক্স তুলি আরেকবার। ম্যাথমেটিক্স না, ম্যাথমেটিক্স, আইসিএস হয়ে গেছে। এখানে স্বরবর্ণ কি আছে দেখি। এ আছে, আবারও এ আছে, তারপরে কি আছে? আর কেউ আছে? এ, এ আই আছে, আর কেউ নাই। মাঝখানে আবার ই ছাড়া পড়াইছে, ই দেখি নাই। ম্যাথামেটিক্স ই আছে একটা। তাহলে এ, এ আই ই, মোট কয়টা? 4টা স্বরবর্ণ না? তো এই 4টা স্বরবর্ণকে কাছাকাছি রাখতে হবে। এদেরকে একদমই সেপারেট করাই যাবে না। এরা ভাই ভাই, এদেরকে আলাদা করা যাবে না। তো যদি এদেরকে আলাদা করা না হয়, তবে এই 4জনকে একটা লিটার কল্পনা করতে পারি। কয়টা লিটার? একটা লিটার। এবং এই 4জনকে একটা লিটার কল্পনা করে মোট কয়টা বিন্যাস হয় সেটা একটু দেখি। 4টাকে একটা লিটার কল্পনা করো, মোট ছিল কয়টা? 11টা। তাহলে এখন কয়টা হইলো? 4টাকে একটা বানাইলে 3টা কমে গেল না? থাকবে কয়টা? 8টা। 8টা না মোট? মোট ব্যঞ্জন বর্ণ আছে কয়টা এখানে? 7টা। আর এই স্বরবর্ণগুলো বানাইছে কয়টা? একটা। মোট হইলো কয়টা? 8টা। তাহলে এই 8টা লেটারকে উল্টাপাল্টা করানো যায় কয় উপায়ে? 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এটা কিন্তু একটা লেটার হয়েছে, এটা পরে হিসাব, এটা হিসাব বাদ। কিন্তু এম আছে কয়টা? 2টা। তাহলে তার জন্য কি করতে হবে? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে নিতে হবে। টি আছে কয়টা? 2টা। তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে নিতে হবে। এটা কাজ শেষ। এখন সমস্যা হইলো, এই স্বরবর্ণগুলো তো আবার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে, প্রত্যেকটা বিন্যাসে করা যাবে। এই যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যার প্রত্যেকটা বিন্যাসের মধ্যে স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে। তাহলে ওরা কি বিন্যাসটা আরো বাড়ায় দিল না? এটা গুণ করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে স্বরবর্ণ 4টাকে উল্টাপাল্টা করানো যায় কয় উপায়? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায় না? মোট 4জন আছে, 2জন একই রকম, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে নিতে হবে। এটা যা আসবে সেটাই হবে উত্তর। আমি বই দেখে দেখে উত্তরটা তুলে ফেলি। এটা ক্যালকুলেটর উঠাইলে অনেক সময় লাগবে। 12, 120, 960। এটা করে দেখবো হয় কিনা। 120, 960 আসে কিনা। এটা হচ্ছে বিন্যাস সংখ্যা। তারপরে আসি পরবর্তীতে, দেখি কি আছে। স্বরবর্ণগুলি একত্রে থাকবে না, খুব বিষয় গুরুত্বপূর্ণ। কি বলছে? আগেরটাতে ছিল স্বরবর্ণগুলি একত্রেই থাকবে, এবার স্বরবর্ণগুলি একত্রে থাকবে না। এটা কিরকম? এটা কিন্তু আলাদাভাবে পড়া অসম্ভব, মরেই যাবা করতে গেলে। ধরো একটা, আগেরটা চিন্তা করো, কি কি ছিল? এম, এ আই ই না? আই ই ছিল কিনা? আর বাকিগুলা ম্যাথমেটিক্স না? লিখি আগে। এত বড় বর্ণ দিছে, ভাল লাগতেছে না, এটা বাদ। বাদ দাও এটা। আরেকটা উদাহরণ দিই। তিনটা তিনটা দিয়ে দেখি তাহলে হয় কিনা। একটা শব্দ বানাও ইচ্ছা মতো, ছোট হাতের দিই। এম, ই, ও, তারপরে হচ্ছে ইউ দিলাম না, ইউ না দিই, কে দিই, তারপরে হচ্ছে এ দিই। কি হলো? ম্যাও খাওয়া আর কি। আচ্ছা হোক, কিছু একটা হবে। তখন মনে তোমার বলা হইলো যে এই 5টা বর্ণ নিয়ে শব্দ বানাও। শর্ত কি? স্বরবর্ণগুলি একত্রে থাকবে না। তাহলে ও নিজে একটা বিন্যাস, ও নিজে একটা বিন্যাস। আবার এরকম একটা বিন্যাস হতে পারে, কে, ও, এটা একটা হতে পারে। এই যে এটা কিন্তু হবে না। এই যে স্বরবর্ণ একত্রে আছে, এই কাজ করা যাবে না, এটা বাদ। তার মানে এটা ঝামেলাটা হচ্ছে একটা ঝামেলা কি, যে 2টা স্বরবর্ণ একত্রে থাকবে সমস্যা নাই, কিন্তু 3টা একবারে থাকবে না। 2টা থাকলে সমস্যা নাই, কিন্তু 3টা থাকবে না। তো এটা একটা সমস্যা না? আলাদাভাবে করতে গেলে অবশ্যই সমস্যা, মারাত্মক সমস্যা। এটা করাই যাবে না, সম্ভবই না। তার মানে কি করতে পারি আমরা? মোট বিন্যাস থেকে, ধরো মোট বিন্যাস যে কটা আছে, তার থেকে যদি স্বরবর্ণ একত্রে থাকে কয়টাতে, সেটা যদি বাদ দিয়ে দাও, সেটা উত্তর হবে না? মোট বিন্যাস থেকে একত্রে যেটা থাকে, একত্রে স্বরবর্ণ একত্রে থাকলে যে কটা হয়, সেটা বাদ দাও, সেটা হচ্ছে উত্তর। এটা কিন্তু অবশ্যই এইভাবেই করতে হবে, কোনো উপায় নাই আর। তাহলে এই ক্ষেত্রে আমার বিন্যাস হবে হচ্ছে মোট বিন্যাস থেকে, মোট বিন্যাস থেকে
স্বরবর্ণগুলি একত্রে থাকে কয়টা সেটা বাদ। স্বরবর্ণ একত্রে থাকে, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে মোট বিন্যাস ছিল হচ্ছে আমাদের এ নাম্বারের উত্তর। এই যে এইটা বিশাল বড় একটা সংখ্যা নিয়ে গিয়ে বসাই দাও। আর স্বরবর্ণ একত্রে থাকলে কোনটা? এই যে এই কয়টা মাত্র একত্রে থাকে। তাহলে বাকিগুলা কি করে? একত্রে থাকে না। এইটাই তো। বিয়োগ করে দাও, দেখি বিয়োগ করে কত আসে। বই দেখে তুলে ফেলি। 486, এটা হচ্ছে 486, তারপর হচ্ছে 840 শেষে এটা ডি নাম্বারটা আসি। ডি কি বলছে? যে এমন কিছু বিন্যাস নির্ণয় করো যা আই দ্বারাই শুরু হয়। দেখো ম্যাথমেটিক্স, MATH, ম্যাথেমেটিক্স, ম্যাথামেটিক্স। তো এমন কিছু কিছু বিন্যাস আছে যে সকল বিন্যাসে শুরুর যে লেটার সেটা আই দ্বারা শুরু হয়। আই, শুরুর লেটারটা কি আই। তার মানে মোট 11টা জায়গা আছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা জায়গার প্রথম জায়গা আই দ্বারা ভর্তি হয়ে গেছে। এই আসনে ও আর কাউরে বসতেই দিবে না। এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত? তো ও যখন বসতে দিবেই না, ওর হিসাবটা বাদ দিয়ে দাও না। বাকি যে 10টা জায়গা থাকে, সেই 10টা জায়গা এখন দেখো কতভাবে সাজানো যায়, উল্টাপাল্টা করানো যায়। তাহলে তো হয়ে গেল উত্তর। তো আই তো বাদ, বাকি এটা থাকে কয়টা? আর 10টা না? তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এদের মধ্যে আবার রিপিট আছে না অনেকগুলা? ওটা কি করতে হবে? কমায় নিতে হবে না? তাহলে এম আছে 2টা, এ আছে 2টা, টি আছে 2টা। এই হচ্ছে আমাদের মোট বিন্যাস। এটা কত আসে? 453, 600। এটা হচ্ছে 453, তারপরে 600। এটা হচ্ছে উত্তর। এটাও শেষ করে ফেললাম। তারপর প্রথমে টি এবং শেষে টি থাকে, বাহ খুব ভালো। দেখো ম্যাথমেটিক্স, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স, MATICS হয়েছে বাংলা ম্যাথমেটিক্স। তো মোট জায়গা কয়টা? 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টা জায়গার প্রথমে টি থাকতেই হবে, পরে টি থাকতেই হবে। এই জায়গা ভর্তি হয়ে গেছে। এখানে ওরা আর কাউরে বসতেই দিবে না। তো ওরা আর নাড়াচাড়া করা দরকারই নেই, ওটা বাদ এটা। তাহলে বাকি যে 9টা জায়গা থাকে, এই 9টা লেটার দ্বারা বাকি 9টা জায়গা ভর্তি করো। দেখো কত উপায় করানো যায়। সেটাই হবে মোট বিন্যাস। তাহলে এই নাম্বারটা থাকবে, আছে কয়টা? 9টা, 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এ আছে রিপিট 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। এম আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। এটাই হবে উত্তর। এটা আছে 90 720। 90 720। এত সংখ্যক উপায়ে কি করা যায়? সাজানো যায়। এরপর আসি এফ নাম্বারটা কি বলছে এখানে? যে 2টি এম, 2টি এ, 2টি টি একত্রেই থাকা লাগবে, ওদেরকে এবার আলাদা করা যাবে না। এটা কিরকম একটু দেখি, খেয়াল করি। আবার একটা উদাহরণ চিন্তা করো। ধরো ডাব্লিউ, ই, ই, কে, এ, এ, উইকা একটা শব্দ হতেই পারে। তো এটাকে উল্টাপাল্টা করে শব্দ বানাও। শর্ত তোমাকে দেওয়া হয়েছে যে ই এবং ই, এ এবং এ, এদেরকে আলাদা করা যাবে না। ওরা সবসময় একসাথেই থাকবে। যেমন কিছু বিন্যাস হতে পারে এরকম: ই ই, ডাব্লিউ কে, এ এ হইতেই পারে। ই ই, কে ডাব্লিউ, এ এটাও হইতে পারে। ই ই, কে এ এ, ডাব্লিউ এটাও হইতে পারে। এটা দেখে কি এটা একটা আইডিয়া পাওয়া যাচ্ছে না? যে ই ই যদি জায়গা পরিবর্তনই না করে বা আলাদা না হয়, ওরা নিজেরা তো একটা বর্ণের মতোই তো কাজ করতেছে, তাই না? ই এবং ই, এটা একটা বর্ণের মতো কাজ করতেছে না? ওদেরকে যদি আলাদা করা যাবে না, ওর মধ্যে কিছু ঢুকবেই না। ওটা নিজেই একটা বর্ণ। এ এবং এ, ও নিজেই তো একটা বর্ণ, এরকম না? তার মানে আমাদের এই যে ম্যাথ যেটা বলছে এখানে, তো এইখানে এই ম্যাথে তো আসলে এই 2টা এম, 2টা টি, 2টা এ, এদেরকে একটা বর্ণই কল্পনা করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট বর্ণ, ওদেরকে একটা বর্ণ অবশ্যই কল্পনা করা যায়, যেহেতু জায়গা পরিবর্তন করবেও না, ওদের মাঝখানে কিছু ঢুকবেও না, ওরা একত্রেই থাকবে। এই ক্ষেত্রে মোট বর্ণ হবে 8টা। 3টা কমে যাবে 8টা। তাহলে মোট বিন্যাস হবে কত? 8 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের উত্তর হবে। বাকি থাকে 8টা বর্ণ টোটালি, ওদেরকে উল্টোপাল্টা করানো যায় 8 ফ্যাক্টোরিয়াল উপায়। শেষ। তারপরটা আসি। স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না। এই ম্যাথগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাথই কিন্তু আবার আছে চ্যাপ্টারে। তো এইগুলা না বুঝলে চ্যাপ্টারে ম্যাথগুলো মাথার উপর দিয়ে যাবে সব। তো দেখো, স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না, এটার মানেটা আসলে কি? যখন আমরা নতুন নতুন বিন্যাস বানাবো না, তখন ওই বিন্যাসে একটা বিন্যাসেও এমন হওয়া যাবে না যে আমাদের ম্যাথমেটিক্সে শব্দে এর পরে ই আছে, তারপরে এ আছে, তারপরে আই আছে। এমন যদি একটা বিন্যাস পাও যে বিন্যাসে এর পরে এ আসছে, তারপরে ই আসছে, তারপরে আই আসছে, এটা হবে না। এই সকল বিন্যাস
বাদ দিতে হবে, এগুলো নেওয়া যাবে না। ক্রম পরিবর্তন করে না, যার পরে যে আছে সেইভাবেই রাখতে হবে বিন্যাসগুলাতে। এই একটা কি ভালো রকম ঝামেলা কিন্তু। একটা সহজ উদাহরণ দিয়ে দেখি, সহজ একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি কেমন হয় এটা। আবার একটা আগে আগে মতো চিন্তা করো, ডাব্লিউ ই এ কে। একটা বিন্যাস চিন্তা করো, ডাব্লিউ কে ই এ। আরেকটা চিন্তা করো, ই এর ডাব্লিউ কে, আরেকটা ই ডাব্লিউ এ কে। তো প্রত্যেকটা বিন্যাসে কিন্তু ই এর পরে ই আছে, ই এর পরে ই আছে, মেইন যে শব্দ ই এর পরে ই ছিল সেই ক্রমে কিন্তু আছে। কিন্তু যদি একটা এরকম হয় ডাব্লিউ কে এ ই, এটা আর নেওয়া যাবে না। ই এবং এ জায়গা উল্টাপাল্টা করে ফেললো, এই কাজ আর করা যাবে না। তো এটা আসলে আমাদের সমাধানটা তাহলে কি কি বা কিভাবে করতে পারি? এই যে ই এর পরে যে এ আসছে না, এটা কি সবসময় সেম রাখতে হবে না, ই এর পরে এই থাকবে? তো যদি কখনো এরকম হইতো, ভালো করে চিন্তা করো, এরকম হইতো এটা ডাব্লিউ ই ই কে আছে, এরকম উইক হয়ে গেছে, শব্দ কি হলো সেটা বাদ দাও। এখন যেখানে ই এ ছিল, এখন ই ই হয়ে গেছে না? যেখানে আলাদা ছিল স্বরবর্ণ, সেখানে স্বরবর্ণ দুটা একই রকম হয়ে গেছে। একটু দেখি ভালো করে, একটু দেখি এই যে বিন্যাসটা, এখান থেকে আমরা এটা কিভাবে পাইছিলাম? ডাব্লিউ কে ই ই, ওইরকম করে লিখলাম না এটাও? আবার এটার মতো করে লেখা হতো, ই ই ডাব্লিউ কে, আবার এটা হইতে পারে না, ই ডাব্লিউ ই কে। ক্রম পরিবর্তন কি হয়েছে? ক্রম পরিবর্তন কিন্তু এক্ষেত্রেও হয় নাই। তো ই এর পরে যদি এ থাকেই সব সময়, ই এর পরে যদি থাকেই এ সব সময়, তাহলে এই দুটা যদি একই রকমও হইতো, কোনো কি সমস্যা হইতো? এটা যখন আলাদা আলাদা স্বরবর্ণ ছিল, সেই স্বরবর্ণ দুটো যখন একই হইতো, যদি একই হইতো, সেই ক্ষেত্রে আমাদের যে বিন্যাস সংখ্যা, এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কি থাকতেছে? একই রকম থাকতেছে, ক্রম পরিবর্তন করতেছে না। এখন ক্রম পরিবর্তন করতেছে না, এখানে এ থাকে না ওর মতো ই থাকে, কোনো সমস্যা তো নাই। তো এই যে ক্রম পরিবর্তন যখন করে না, সেই ক্ষেত্রে আমার যতগুলো স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণগুলো যদি একরকমও হইতো, সবগুলাই এ হইতো, সবগুলাই ই হইতো, তারপরেও কোনো সমস্যা হইতো না যখন ক্রম পরিবর্তন করে না তখন। এটা একটু ভালো করে মাথা চিন্তা ভাবনা করবা, তাহলে মাথা ঢুকবে। খুব একটা কঠিন আহামরি না এটা, বিষয় খুবই সোজা, একদমই সহজ জিনিস। জি নাম্বার না, ক্রম পরিবর্তন করে না, তার মানে চারটা যে স্বরবর্ণ আছে, সেই চারটা স্বরবর্ণ যদি একই টাইপেরও হইতো, কোনো সমস্যা হইতো না। ক্রম পরিবর্তন করতেছে না, কেউ কারো পরে আসবে না, এর পরে ই থাকবে সব সময়। তো ই এর ওই জায়গায় যদি এ থাকতো, সমস্যা হইতো না। আই এর জায়গায় এ থাকতো, সমস্যা হইতো? তো এটাও না। এই জন্য এই কাহিনী আর কি। তা এই ক্ষেত্রে আমাদের বিন্যাস থাকবে মোট কয়টা? 11টা বর্ণ। সাধারণত কত পাই? 11 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই যে চারটা স্বরবর্ণ একই রকম হয়ে গেল, তাদেরকে তো উল্টাপাল্টা করানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়, এটা বাদ দিতে হবে। তারপর এম দুইটা, এটাও বাদ দিতে হবে। টি দুইটা, এটাও বাদ দিতে হবে, ভাগ করে নেওয়া লাগবে না? তো এই মানটা কি থাকে? এটা হচ্ছে 41, 58, 00। 41, 58, 00, এই হচ্ছে বিন্যাস সংখ্যা। এরপরে যাই এইচ নাম্বারটাই কি বলছে, স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করে না। আরেক ঝামেলা, স্থান পরিবর্তন করে না বলতে যে যেখানে আছে, যে যত নাম্বার পজিশনে আছে ওখানেই থাকা লাগবে, ওরা এখন থেকে একদম নড়াচড়া করবেই না। মোট 11টা জায়গা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই 11টা জায়গার মধ্যে সেকেন্ড পজিশনে এ আছে, তারপর দুইটা পরে আবার ই আছে, একটা পরে এ আছে, তারপর একটা পরে আই আছে, তারপর সিএস দিয়ে শেষ হয়ে গেছে। তো এইখানে এ এর জায়গা, ই এর জায়গা, এ এ, এই আই এর জায়গা ফিক্স। এদেরকে পরিবর্তন করাই যাবে না, ওদেরকে হাতই দেওয়া যাবে না, ওরা ওখানে বসে থাকবে। বাকি যে জায়গাটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা জায়গা বাকি ব্যঞ্জনগুলা দিয়ে পূর্ণ করতে হবে। এবং এখন দেখো কত উপায় পূর্ণ করা যায়, সেটাই হবে বিন্যাস সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট বিন্যাস সংখ্যাটা থাকবে কয়জন আছে? 7 জন, 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু রিপিট আছে না এম, 2 ফ্যাক্টোরিয়াল। টি দুইটা আছে না, 2 ফ্যাক্টোরিয়াল। এটা হবে উত্তর। তো এটা হচ্ছে কই গেল, 1260 না দেওয়া আছে, এটা হচ্ছে হিসাব করে দেওয়া আছে কত, 1260। তাহলে এইটাই, এটা হচ্ছে আমাদের এইচ নাম্বারের উত্তর। এর পরেরটাতে যাই, আমাদের হচ্ছে আই নাম্বার এবং জে নাম্বার। এটা কি কপি করা ছিল কিনা? এখানে বসে গেল, সমস্যা নাই। দেখি,
আই কি বলছে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আপেক্ষিক পরিবর্তন করে না। এটা আবার কি জিনিস দেখি। আই নাম্বার না, তো আবারও 11টা জায়গা দিয়ে দাও। এক জায়গা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো প্রথমে আমি স্বরবর্ণগুলো দিয়ে নিই। এখানে থাকবে এ, তারপরে থাকবে গিয়ে ই, তারপরে এ, তারপর আই, সি এস দিয়ে শেষ। তারপর হচ্ছে এল লেগে এম, তারপর কত টি, এইচ ম্যাথেমেটিক্স, এম এ টি আই সি এস। এখন কাহিনীটা আসলে কি, আপেক্ষিক পরিবর্তনটা একটু বোঝার চেষ্টা করি। আপেক্ষিক পরিবর্তন হচ্ছে স্বরবর্ণ যে যেখানে আছে, যে পজিশন আছে ওখানে থাকবে। তবে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে, কিন্তু স্বরবর্ণ যেখানে আছে ওখানে কোনো ব্যঞ্জন বর্ণ আসতে পারবে না। ব্যঞ্জন বর্ণ যেখানে আছে সেখানে আছে কোনো স্বরবর্ণ আসতে পারবে না, কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে। যেমন একটা বিন্যাস এরকম হতে পারে, ম্যাথমেটিক্স এটা একটা বিন্যাস। একটা বিন্যাস এরকম হতে পারে, এখানে আসলো টি এবং এখানে আসলে এম, কোনো সমস্যা নাই। ব্যঞ্জন বর্ণগুলা যে যার জায়গায় আছে তাদের মধ্যে মিউচুয়ালি জায়গা পরিবর্তন করতে পারবে, কিন্তু স্বরবর্ণের সাথে না। কিন্তু ওরা আবার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করবে শুধু স্বরবর্ণের সাথে। ওরা ব্যঞ্জন বর্ণ জায়গায় যাবে না, স্বরবর্ণ জায়গায় ব্যঞ্জন বর্ণ আসবে না। এটাই হচ্ছে বোঝাচ্ছে যে আপেক্ষিক পরিবর্তন। এক্ষেত্রে কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উভয়ই আপেক্ষিক পরিবর্তন। যদি বলতো শুধু স্বরবর্ণ, তখন শুধু তার জন্য হিসাব করতাম। যদি বলতো শুধু ব্যঞ্জন বর্ণ, তখন তার জন্য শুধু হিসাব করতাম। তো এই হচ্ছে মোটামুটি ম্যাথ। তাহলে স্বরবর্ণ যে যার জায়গাতে আছে সেখানেই বসবে। এখন খেয়াল করো, স্বরবর্ণগুলাকে কত উপায়ে নিজের মধ্যে সাজানো যায়। আছে কয়জন? 4টা জায়গা। তাহলে সাজানোর উপায় কত? 4 ফ্যাক্টরিয়াল। এ ডাবল আছে না, সেজন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে নিতে হবে। এখন আসি ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু উল্টাপাল্টা হতে পারে। এটা কিন্তু অধীন, একটার উপরে ডিপেন্ড করতেছে না, একই সাথে হচ্ছে দুইটা, গুণ করে দিতে হবে নাকি। তাহলে কত আছে? 7টা। 7 ফ্যাক্টরিয়াল ব্যঞ্জন বর্ণ, কিন্তু টি আছে এবং এম আছে দুইটা দুইটা করে। 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। তো এটার উত্তর হচ্ছে 15,120। তো লিখে দিই, হিসাব করে দেখবে এটা আসবে 15,120, এটা হচ্ছে উত্তর। তো যে নাম্বারটা দেখি এবার, যেতে কি বলা আছে যে প্রথম 4টা স্থানে স্বরবর্ণগুলাই থাকবে। তো একটু চিন্তা করে দেখবা যে আই নাম্বার এবং যে নাম্বার জিনিস আসলে একই রকম, প্রায় একই রকম, বলতে প্রায় বলতে পুরাটাই একই রকম, উত্তরে একই রকম আসবে। তো এই স্বরবর্ণগুলো যখন প্রথম 4টা স্থানে থাকবেই, ওটা তো আসলে দেখতে এরকমই না, কিন্তু ওরা তো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে। স্বরবর্ণগুলো যেহেতু প্রথম 4টা স্থানে থাকবে, ওখানে ব্যঞ্জনবর্ণ আসবে না। সিম্পল কাজ। সেটাকে আপেক্ষিক পরিবর্তনের মতোই হয়ে গেল না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 মনে করো। স্বরবর্ণকে সামনে দিয়ে দাও, এ এ, ই আই, আর তো কেউ নাই। বাকিগুলো এখানে দাও, টি এম, এইচ এম টি সি এইচ। তো এই সামনে 4টা জায়গায় শুধু স্বরবর্ণ থাকবে, লাস্টে 7টা জায়গায় শুধু ব্যঞ্জন বর্ণই থাকবে। তো আমরা তো ইচ্ছা করলে স্বরবর্ণগুলোকে জায়গা পরিবর্তন করতে পারি। কত উপায়? 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল উপায়, এটা তো করা যাবে, সমস্যা নাই। আবার এদেরকে উল্টাপাল্টা করানো যাবে কত উপায়? 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল নিয়ে 2 ফ্যাক্টরিয়াল উপায়, আগেরটাই উত্তর। 15,120 থাকবে, এই হচ্ছে বিন্যাস সংখ্যা। তারপরেরটাতে যাই, কি আছে এখানে, যে ইকুয়েশন যে শব্দ একটা আছে, সেই শব্দটির বর্ণগুলি হইতে প্রত্যেকবার প্রত্যেকবার কি করতে হবে? 4টা করে বর্ণ নেওয়া লাগবে ইকুয়েশন। 4টা বর্ণ নাকি 8টা? 8টা তো সম্ভব না, না 4টাই হবে। বাংলা লিখে দিছে আর কি। 4টি বর্ণ নিয়ে বিভিন্ন শব্দ গঠন করা হইল। এদের কতগুলিতে কিউ বর্তমান, মানে কিউ থাকাই লাগবে, কিন্তু এন থাকবে না। নিবা কয়টা বর্ণ? 4টা বর্ণ। 4টা বর্ণ নিয়ে শব্দ বানাইতে হবে। তার মানে জায়গা কয়টা? 4টা। 1টা, 2টা, 3টা, 4টা জায়গা আছে মোট। এই 4টা জায়গাতে এন আসবেই না, এন সবার আগে বাদ, ওর হিসাব থেকে বাদ, ওই আউট, বাদ। ওই কিউ থাকাই লাগবে, এখানে কিউকে থাকতেই হবে অবশ্যই। কিউ আসতেই হবে, যেমনি হোক আসতেই হবে। এবারে খেয়াল করি, জায়গা আছে 4টা। 4টা জায়গার 4টা জায়গার মধ্যে এই কিউকে যে কোনো এক জায়গায় বসানো যাইতে পারে না, যে কোনো এক জায়গায়। তাহলে এই একটা কিউ 4টা জায়গা কত উপায়ে বসাতে পারি? মোট 4টা উপায় না? বিন্যাস বের করতে, সরাসরি বিন্যাস। 4টা জায়গাতে এই কিউকে মোট 4 উপায়ে বসানো যায়। 4 উপায়ে বসানো যায় মানে 4p1। তারপর আসি, তাহলে কিউ তো বসলে এক জায়গায়, কিউ তো বসাইতে হবে, কিউ বাদ হিসাব থেকে। বাকি আছে কয়জন? 1জন, 2জন, 3জন, 4জন, 5জন, 6জন না? এই 6জন জায়গা আছে, বাকি কয়টা? 3টা।
কিউ বসানোর পরে আরো 3টা জায়গা ফাঁকা থাকে, ওই 3 জায়গা বসাইতে হবে। কত উপায় বসাতে পারবো? 6p3 না, 6p3 উপায় বসানো যায়। এটা কিন্তু বিন্যাস করতেছি, বিন্যাস কত উপায়ে সাজানো মাজানো যায় একবারে করে ফেলবো সব। কিউকে বসানো যাবে 4p1 উপায়, বাকি 6 জনকে 3টা সিট কয় উপায় দেওয়া যাবে? 6p3 উপায়। এটা হবে মোট বিন্যাস। এটা গুণ করে দেখি কত আনছে এরা। 480 না, ঠিক আছে, এটা হচ্ছে গুণ টুন করে 480 আসবে। আমি আজকে ক্যালকুলেটারে করতেছি না, আশা করি বইতে ঠিকই আছে। এই পিটি তুলতে অনেক সময় লাগে, এই জন্য ঝামেলা, ভাল লাগে না। পরেরটাতে যাই। হিসাব করা খুব ঝামেলা। কি বলছে এখানে? 10টা বস্তুর 5টি একবারে নিতে হবে, মানে 5টা 5টা করে নেওয়া লাগবে। কতগুলি বিন্যাসের মধ্যে 2টি বিশেষ বস্তু সর্বদাই থাকবে। ম্যাথটা ঠিক আগেরটার মতোই, ইকুয়েশন কিউ নেওয়াই লাগবে, এন থাকবেই না, অনেকটা এরকম। তো ধরো 5টা বস্তু নিতে হবে, তাহলে 5টা জায়গা ফিক্স, 1টা 2টা 3টা 4টা 5টা জায়গা। শর্ত হচ্ছে 2টা বিশেষ রকমের বস্তু আছে। মনে করো চাউলের বস্তা, 2টা চালের বস্তা আছে, ওই 2টা চালের বস্তা নেওয়াই লাগবে। তাহলে জায়গা আছে 5টা, বস্তা নিবা কটা? 2টা, বস্তু নিবা কটা? বিশেষ বস্তু 2টা। তাহলে কত উপায় নেওয়া যেতে পারে বা কত উপায় সাজানো যেতে পারে? 5p2 না, 5p2 উপায়ে সরাসরি বিন্যাস বের করতেছি। 2টি বিশেষ বস্তু, 5টা জায়গা আছে, কত উপায় নেওয়া যেতে পারে? 5p2 না, কত উপায় সাজানো যেতে পারে? 5p2 এত উপায়। বিন্যাস বের করতেছি। এইবার খেয়াল করি, 2টা বিশেষ বস্তু চলে গেছে, 2টা চালের বস্তা শেষ, তাহলে বাকি বস্তা কয়টা আছে? 10টা থেকে 2টা বাদ না, 8টা। তো ওই 8টা যে আছে, 8টা বস্তু থেকে আর বাকি জায়গা কয়টা আছে? 3টা অবশিষ্ট জায়গা আছে না? 2জন তো ফিক্স হয়ে গেল। 2টা নেওয়ার পর 2টা জায়গা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে না? তাহলে ওই 2টা জায়গা তো কেউ আসবে না, তাহলে বাকি আরো 3টা জায়গা থাকে। ওই 3টা জায়গার জন্য ক্যান্ডিডেট কয়জন? 8জন। তাহলে ওই 3টা জায়গায় 8জন থেকে মোট 8p3 উপায়ে বসানো যাবে। এটাই হবে আমাদের মোট বিন্যাস। দেখি আর গুণ করে কত আনিছে। উদাহরণ 4 না, এটা হচ্ছে 6720। 6720, এই হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা। তারপরেরটাতে যাই, দেখি কি আছে। 2জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14জন আইএসসি ক্লাসের ও 10জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমের একটি লাইনে সাজানো যায়? একটা লাইন আর গোলভাবে সাজানো কিন্তু আলাদা জিনিস। গোলটা পরে আসবে, আগে এটাতে করি তারপর। তো দেখো, মোট 14জন আইএসসি ক্লাসের ছাত্র আছে। কয়জন? 14জন। এবং 10জন মোট বিএসসি ক্লাসের ছাত্র আছে। তবে এমনভাবে লাইন করতে হবে যেন এই বিএসসি ক্লাসের ছাত্রগুলো না পাশাপাশি না থাকে, কারণ পাশাপাশি হলে মারামারি করে। তাই বিএসসি ক্লাসের ছাত্রগুলা ওরা পাশাপাশি রাখা যাবে না। পাশাপাশি একটার পাশে একটা রাখলেই বা সামনাসামনি থাকলে ওরা মারামারি করে, এই কাজ করা যাবে না। তো তাহলে আমাদের হাতের অপশনটা কি? যে 2টা বিএসসি ক্লাসের ছাত্রের মাঝখানে 1টা 2টা 3টা 4টা আইএসসি ক্লাসের ছাত্রকে রাখতেই হবে, ন্যূনতম একটা। ম্যাক্সিমাম কয়টা হবে জানি না, হইতে পারে যে কোনো একটা। তার মানে আমাদের যে আইএসসি ক্লাসের ছাত্রগুলো আছে তাদেরকে বসাই দাও। দেখো 14 জনের জন্য 14টা টাকা দিয়ে দাও। আইএসসি ক্লাসের জন্য 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12 13 14। অনেক বড় হয়ে গেছে এটা, এটা একটু সাইডে সরাই দিই, এটা এখানে থাক তাহলেই হবে। তো দেখো, মোট এখানে 14টা জায়গা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টা জায়গাতে আমাদের যে আইএসসি ক্লাসের ছাত্রগুলো আছে না, ওরা বসবে। এই 14টা জায়গাতে আইএসসি ক্লাসের ছাত্ররা বসবে। ঠিক আছে, আই 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 বসাই দিলাম। আইএসসির ছাত্রগুলা কি হইলো? এখানে বসে গেল আরামসে। এখন এই যে মাঝখানে গ্যাপ গুলা যে আছে না, মাঝখানের গ্যাপ, প্রত্যেকটা আইএসসি ক্লাসের ছাত্রের মাঝখানে একটা কি গ্যাপ গ্যাপ হয়ে আছে না? এই যে একটা গ্যাপ, এই যে গ্যাপ গুলা, এই যে গ্যাপ গুলার মধ্যে তুমি হচ্ছে বিএসসি ক্লাসের ছাত্রগুলিকে বসাবা, লাস্টে বসাতে পারবে, সমস্যা নেই। এই গ্যাপের মধ্যে কোনো সমস্যা নাই তো নাকি? তাহলেই তো আমাদের পাশাপাশি হইলো না, তাই না? তা আমাদের এখানে মোট বিএসসি আসে আছে কয়জন? 10জন। কিন্তু এখানে এরকম গ্যাপ আছে কয়টা? 15টা। খেয়াল করে দেখো, 15টা আসবে মোট। 14জন ছাত্র, সামনে পিছনে একটা অতিরিক্ত একটা আসতেছে, মোট 15টা জায়গা আসবে। 15টা জায়গার মধ্যে যে কোনো 10টা জায়গায় তুমি ইচ্ছা মতো যে কোনো 10টা জায়গায় এই বিএসসি ক্লাসের ছাত্রদের বসাতে পারবা, যে কোনো জায়গায়।
তার মানে তাহলে কিন্তু পাশাপাশি বসলো না। তো মোট বিন্যাসটা একটু দেখি, মোট বিন্যাসটা কেমন থাকবে। মোট বিন্যাস, তো জায়গা আছে 15টা, বসাবা কয়জনের? 10 জন। কত উপায় বসাতে পারবা? 15 × 10 উপায় না? কারণ ছাত্র তো একরকম হবে না, 2জন ছাত্র কি একরকম হওয়া সম্ভব? তাহলে উল্টাপাল্টা করানো যাবে না ইচ্ছা মতো। সেই জন্য 15 × 10, জায়গা আছে 15টা, বসাবো 10 জনকে, 15 × 10 বিন্যাস সংখ্যা। কিন্তু প্রত্যেকটা বিন্যাসে আবার আইএসসি গুলো আছে না, ওরা আবার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে। কয় উপায়ে? 14 জন আছে, তাহলে কি 14 ফ্যাক্টরিয়াল উপায় না? 14 ফ্যাক্টরিয়াল। এটা মানটা মানে বড় আসবে অনেক, দরকার নাই, এটাই হবে রাখলে কোনো অসুবিধা নাই। এটা হবে নির্ণয়ের মোট বিন্যাস। তারপরটাতে আসি। এই ম্যাথগুলো কিন্তু বুঝতে পারলে খুব সহজ লাগবে, আর যদি না বুঝতে পারো তাহলে একটা ম্যাথও করতে পারবে না। উদাহরণ 6, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবারই ব্যবহার করা লাগবে। এই 6, 5, 2, 3, 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়? 5 অঙ্ক বিশিষ্ট কিন্তু হওয়া লাগবে, অঙ্ক আছে 5টা, প্রত্যেকটাকে একবার করেই ব্যবহার করতে হবে। মানে কোনো সংখ্যা এরকম হবে না যে 6, 6, 5, 2, 3, এরকম করা যাবে না। কাউরে ডাবল নেওয়া যাবে না, ট্রিপল নেওয়া যাবে না, প্রত্যেককে একবার করে নিতে হবে। এরকম কয়টা সংখ্যা গঠন করা যায়? তাহলে কি 5 অঙ্ক বিশিষ্ট না? জায়গা আছে কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তো খেয়াল করো, এখানে বিজোড় হইতে হবে, বিজোড় হইতে হলে লাস্ট যে জায়গাটা, এককের অঙ্কটা, এককের জায়গাটা, সেখানে অবশ্যই কোনো বিজোড় সংখ্যাকে বসতে হবে। জোড় বসলে জোড় সংখ্যা হয়ে যাবে, এই কাজ করা যাবে না। বিজোড় আছে কয়জন? 5 এবং 3, আর কেউ আছে? নাই। তো লাস্টের জায়গাটা 5 অথবা 3 যে কোনো একজনকে দিতে হবে, হয় 5 না হয় 3। তো লাস্টের জায়গাটা কত উপায়ে ভাগ করানো যাবে? 2p1 না? 2জন আছে, একজনকে নিব, 2p1 উপায় নেওয়া যাইতে পারে। এবং প্রথম যে জায়গাটা, সেখানে শূন্য বসানো যাবে না, কারণ শূন্য বসাইলেই 4 অঙ্ক হয়ে গেল, এই কাজ করা যাবে না, শূন্য সামনে বসবে না। এই 3টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় শূন্য বসতে পারে। তাহলে শূন্য যদি না বসে, তাহলে সামনে বসার জন্য ক্যান্ডিডেট কয়জন আছে আর? 3জন না? লাস্টে একদম বসে গেছে, বিজয় হওয়ার জন্য ওটা বাদ। 3 বা 5 যেখানে একজন বসলো বাদ ওইটা, বাকি থাকে কয়জন? 3জন। তাহলে সামনে জায়গাটা একটা আসন, 3জন থেকে যখন একজন বসবে, 2জন চলে গেল, অলরেডি অলরেডি চলে গেছে, নাই। তাহলে বাকি জায়গা কয়টা? 3টা। ক্যান্ডিডেট কয়জন? 3জন। কত উপায়ে বসানো যাবে? 3p3 উপায় না? এই যে 3p3 থাকবে হচ্ছে 2 গুণ 3 গুণ 3p3 মানে 3 ফ্যাক্টরিয়াল, মানে 3 × 6, 3 × 6, 6 × 6 36 থাকবে, 36টা। এই হচ্ছে আমাদের মোট বিন্যাস সংখ্যা বা অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, কতগুলো বানানো যায়। এরপর দেখি পরেরটাতে কি আছে দেখি। যে 1, 2, 3, 4 অঙ্কগুলি যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 3 অঙ্কের বেশি নয়, মানে হাইস্ট 3 অঙ্ক, 4 অঙ্ক হওয়া যাবে না। 1 অঙ্ক হইতে পারে, 2 অঙ্ক হইতে পারে, 3 অঙ্ক হইতে পারে। 3 অঙ্কের বেশি নয় এমন কতগুলি সংখ্যা গঠন করা যায়? শর্তটা হচ্ছে যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যাবে। দেখো 1, 2, 3, 4 আছে, 1, 2, 3, 4। তো তুমি ইচ্ছা করলে এরকম একটা শব্দ বানাতে পারবে, 1, 2, কোনো সমস্যা নেই, 1, 2। ইচ্ছা করলে এটা বানানো যেতে পারে, 1, 1, 2, 2, 2, 2, 2, শুধু 2, 3, 3, 3। ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা যে কোনো অঙ্ককে, 4, 4, 4, 4, 4। 3 অঙ্কে বেশি হওয়া যাবে না, এই তো। যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যাবে, এবার আর কোনো লিমিটেশন নাই। এই ক্ষেত্রে মোট এরকম কতগুলা সংখ্যা হইতে পারে বের করে দেখাইতে হবে। তো যেহেতু 3 অঙ্কের বেশি নয়, 1 অঙ্কের জন্য 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট প্রত্যেকটা আলাদা করে বের করতে হবে, 3টা একসাথে যোগ করতে হবে। তাহলে 1 অঙ্ক বিশিষ্ট কয়টা হইতে পারে একটু বের করি তো। যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 1 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা হইতে পারে? মোট 4টাই না? এক একটা সংখ্যা, 2 একটা, 3 একটা, 4 একটা। এর বাইরে সম্ভব? আর অসম্ভব, ইম্পসিবল না? তাহলে এই ক্ষেত্রে মোট 4টা হওয়াই সম্ভব, আর বেশি না। এবার আসি 2 অঙ্ক কয়টা হইতে পারে। 2 অঙ্ক দেখো, 2 অঙ্ক মানে এক দশকের জায়গায় একটা, এককের জায়গায় একটা। তো ওই এককের জায়গাতে 1, 2, 3, 4 যে কোনো একজন বসতে পারে, দশকের জায়গাতেও 1, 2, 3, 4 যে কোনো একজন বসতে পারে। তার মানে প্রথম জায়গাতে 4জনের যে কোনো একজন বসতে পারবে, দ্বিতীয় জায়গাতে 4জনের যে কোনো একজন বসতে পারবে। তাহলে 4p1 উপায়ে বসতে পারবে, এটাও 4p1 উপায়ে বসতে পারবে। কিন্তু যদি বলতো যে যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যাবে না, একবার করেই করতে হবে, তখন এই লাস্টের জায়গাতে 4জন থেকে একজন বসবে, যে একজন বসবে ও আবার সামনে বসবে না, তখন এটা হচ্ছে 3p1, বাকি 3জন থেকে একজন বসতো। কিন্তু যেহেতু যে কোনো সংখ্যক বার, সুতরাং 4p1 হলে এখানে 4p1ই থাকবে। ইচ্ছা মতো বসানো যাবে, কোনো সমস্যা নাই। এক ব্যবহার করেছ, আবার করো, তাতে কি আসা যায়।
এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে এরকম 4p1 ইন্টু 4p1, মানে 4 স্কোয়ার থাকবে। ঠিক একইভাবে যখন 3 অঙ্ক বিশিষ্ট করব তখন হচ্ছে 4 কিউব থাকবে। সবগুলা যোগ করে দাও, 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 কিউব। দেখে যোগ করে কত নিয়ে আসিছে, ক্যালকুলেটারে করতে ভালো লাগতেছে না। 84, এটা এটা হচ্ছে মোট 84টা। তিনটায় যোগ করে মোট কয়টা আসে? 84টা আসে। তারপর তো যাই দেখি, এটা কি আছে, পুনরাবৃত্তি সহ বিন্যাস। এন সংখ্যক বিভিন্ন জিনিসের মধ্য থেকে আর সংখ্যক নিয়ে বিন্যাস নির্ণয় করতে হবে যখন যে কোনো বিন্যাসের প্রত্যেকটি জিনিস আর সংখ্যকবার পুনরাবৃত্তি হতে পারে। এটা আসলে আগের ম্যাথটাই, এই যে এইটাই, এই যে ইচ্ছা মতো নিতে পারলাম না, এরকম অনেকটা। এক্ষেত্রে আমার বিন্যাসটা থাকবে ইন টু দি পাওয়ার আর, ইন টু দি পাওয়ার কত আর। যেমন এর আগেরটাতে 4 জন থেকে 3 জন নিয়েছিলাম না ইচ্ছা মতো, কি হয়েছিল? 4 কিউব হয়েছিল না? এবার হবে এন টু দি পাওয়ার কত আর, মোট বিন্যাস সংখ্যা। এটা কেমন, ধরো আর সংখ্যক জায়গা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করতে করতে মোট আর সংখ্যক কি আছে? জায়গা আছে। তো ইচ্ছা মতো বসানো যাবে। প্রথম জায়গাটা মোট আছে এন জন, এন জন থেকে যে কোনো একজন বসাবা, কত উপায়? NP1 উপায়। পরের জায়গাটা, এখানেও তুমি একটা বাদ দেওয়ার দরকার নাই, ইচ্ছা মতো বসানো যেতে পারে, NP1 উপায়। পরেরটাও NP1 উপায়, পরেরটাও কত? NP1 উপায়। তাহলে মোট এন কয়টা গুণ হচ্ছে? আর সংখ্যক না? এন 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 এরকম করতে করতে মোট আর সংখ্যক এন গুণ হচ্ছে, আর সংখ্যক এন গুণ, তার মানে কি এন টু দি পাওয়ার আর না? এই হচ্ছে আমাদের পুনরাবৃত্তি সহ বিন্যাস থাকলে কি হবে, এন টু দি পাওয়ার সরাসরি আর। এটা বুঝে বুঝে করা যায়, মুখস্থ করা লাগবে এমনও না। আর এখানে আর সংখ্যক বা পুনরাবৃত্তি বোঝাচ্ছে যে এন কয়বার আসতেছে মোট, আর সংখ্যক জায়গা না, আর বারই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। যেমন ওই যে আগেরটাতে দেখো, এই যে এখানে 3 অঙ্ক বিশিষ্ট বানানোর সময় 3টা জায়গা ছিল না? 3টা জায়গা, তো 3টা জায়গাতে একই সংখ্যা 3বারই বসতে পারবে না, 3বারই পুনরাবৃত্তি হতে পারবে না, এই আর কি। তেমন কিছু না। পরেরটাতে আসি, কি বলছে এটাতে, যে টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে ভালো, কক্সবাজার শহরের টেলিফোনগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয়। নাম্বারগুলো 5 অঙ্ক বিশিষ্ট, 5টা ডিজিট থাকবে। তবে ওই শহরে কত গুলি টেলিফোন সংযোগ দেওয়া যাবে? তার মানে 5 অঙ্ক দিয়ে যতগুলা নাম্বার বানানো সম্ভব ইচ্ছা মতো ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে অতগুলা আমাদের কানেকশন দেওয়া যাবে। তো একটা টেলিফোন নাম্বার কিন্তু এরকম হতে পারে, 5 5 5 5 5 হতে পারে না? একটা এখানে 0 হতে পারে না? একটা এখানে 1 হতে পারে না? অবশ্যই হতে পারে। এরকম মোট কতগুলা হতে পারে? তো নাম্বারে কিন্তু একটা ডিজিট রিপিট হইতে পারে, সবগুলো একই হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হইল 0 দ্বারা টেলিফোন নম্বর শুরু হবে না। তাহলে অঙ্ক কয়টা? 5টা, 1 2 3 4 5। প্রথম জায়গাতে 0 আসবে না, তাহলে আসবে কি? বাকি যে আছে তারা, 1 থেকে 9 পর্যন্ত কয়টা আছে? 9টা। তাহলে প্রথম জায়গাটা ভর্তি করবে কয়জন? 9 জন থেকে একজন, 9p1 না? 9 জন থেকে যে কোনো একজন। এই যে সেকেন্ড যে জায়গাটা, সেখানে যে কোনো একজন বসতে পারবে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একজন। তাহলে কত উপায়? 10p1 উপায় না? ঠিক একইভাবে পরেরটা 10p1, পরেরটা 10p1, যে কোনো একজন বসতে পারবে, কোনো সমস্যা নাই। সবগুলো একই হোক তাও সমস্যা নাই। তাহলে আমাদের মোট মোট নম্বর, মোট টেলিফোন সংযোগ বা মোট নম্বর যে কটা আসে আর কি, এই যে 9p1 গুণ 10p1 গুণ 10p1 গুণ 10p1 গুণ 10p1, এখানে 9 ইন্টু, এটা হচ্ছে 10^4 না? 10^4, এটা হচ্ছে উত্তর। 9 ইন্টু 10^4, টোটাল 90,000 সংখ্যক টেলিফোন সংযোগ দেওয়া যাবে। এখন যদি আমি বলি যে গ্রামীণ ফোনের নাম্বার 017 দিয়ে শুরু হয়, এরকম 017 দিয়ে শুরু হয়, এরকম কতগুলা নাম্বার বানানো সম্ভব বাংলাদেশে? গ্রামীণ ফোন কোম্পানি 017 দিয়ে শুরু করবে, এরকম নাম্বার কতগুলা দিতে পারবে মানুষকে? কতগুলা গ্রাহক সম্ভব? এটা একটু বের করে দেখা যাক। দেখো, আমাদের ফোন নাম্বার 11 ডিজিটের হয় না? 1 2 3 4 5 6 7 8 9 10, আরেকটা লাগবে 11টা। তো 017 ফিক্স, এটাতে শুরুই হইতে হবে 017। তাহলে বাকি কটা জায়গা থাকবে আর? 1 2 3 4 5 6 7 8টা জায়গা না? 8টা জায়গাতে যে কোনো একজন বসতে পারবে না? যার যা মন চাই। 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে, বাকি জায়গা আছে 8টা, যে কোনো কেউ বসতে পারবে। তাহলে এই জায়গাটা ভরাট করতে পারবো 10 উপায়, এটাও 10 উপায়, এটাও 10 উপায়, অর্থাৎ 10p1 উপায়। 10 জন থেকে যে কোনো একজন বসতে পারবে, যে কোনো একজন। মোট এতগুলা কয়টা আসলো? 8টা না? 10^8 কত? 8, প্রায় 10 কোটি।
10 কোটি না? 10 কোটি। তাহলে 017 দিয়ে মোট 10 কোটি নাম্বার বানানো সম্ভব। এরপর দেখি সামনে কি আছে। ভিডিও আমার অনেক বড় হয়ে যাচ্ছে না? হোক, সমস্যা নেই, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। চক্রবিন্যাস। চক্রবিন্যাসটা কি? এবার হচ্ছে গোল করে থাকবে, গোল আকার হয়ে থাকবে। এন সংখ্যক জিনিস আছে, এন সংখ্যক সবগুলি একত্রে নিয়ে চক্রাকারে বিন্যাস করলে, মানে বৃত্তের মতো গোল করলে, সেই ক্ষেত্রে বিন্যাস হয় n-1 ফ্যাক্টোরিয়াল। যেটা আমরা লাইন আকারের জন্য দেখছিলাম n ফ্যাক্টোরিয়াল, কিন্তু এই লাইনটা যখন গোল হয়ে যাবে তখন হয়ে যাবে n-1 ফ্যাক্টোরিয়াল। এটা সমস্যা নেই, ম্যাথ করার সময় সব বুঝে ফেলবা, কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো দরকার নেই। এরকম ম্যাথ আছে, কোনো চিন্তা নেই। তারপর কিন্তু যদি এমন হয় এই চক্রটিকে উপর এবং নিচ থেকে অথবা উল্টিয়ে দেখা যায়, যদি দেখা সম্ভব হয়, তবে এর বিন্যাস হবে n-1 ফ্যাক্টোরিয়াল/2। এটা আমি একটা ভালোভাবে বলতেছি, কখন কখন কোনটা হবে। ধরো তোমাকে হচ্ছে একটা মুক্তার মালা বা ফুলের মালা দিছে, মুক্তার মালা বা ফুলের মালার বিন্যাস করতে বলছে। মুক্তার মালা, ধরো পুঁথিগুলো সব আলাদা আলাদা, অথবা ফুলের মালা। ফুল তো একই রকম কোনো সম্ভব হওয়া সম্ভব না, ফুলের মালা সম্ভব না, কিন্তু সব আলাদা আলাদা ফুল হবে, যদিও চেনা মুশকিল, আলাদা হবে, শিওর থাকো। যখন মুক্তার মালা ফুলের মালা, এই মুক্তার মালা ফুলের মালা হাত দিয়ে কি উল্টা পাল্টানো করা যায় না? অবশ্যই যায়। তো ধরো একটা বিন্যাস তুমি করেছ, এটা উপর থেকে দেখতেছ, ওই মালাটাকে উল্টাইলে একই রকম দেখতে লাগবে না? এক্ষেত্রে ফুলের মালা মুক্তার মালা উল্টা পাল্টা করানো যাচ্ছে দেখে এক্ষেত্রে মোট বিন্যাস n-1 ফ্যাক্টোরিয়ালকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে ভাগ করবো না কখন? ধরো একটা গোল টেবিল আছে, রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে, রাউন্ড টেবিল কনফারেন্স, অনেকগুলো সিট আছে, এখানে বসছে অনেকজন, 4-5 জন বসছে মনে করো। তা এখন এই টেবিলে 5 জন যে বসে থাকবে, চক্রবিন্যাস আসবে কি n-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এত উপায় সাজাতে পারবা। তো এখন এই রাউন্ড টেবিল কনফারেন্স বা এই মানুষগুলাকে কি টেবিল সহ উল্টায় দেখানো যাবে? পা আকাশের দিকে, মাথা মাটির দিকে, সম্ভব? এটা সম্ভব তো না। সেই জন্য এখানে কোনো ভাগ টাগ হবে না, এটা n-1 ফ্যাক্টোরিয়ালে থাকবে। আর এই ক্ষেত্রে অর্ধেক করে ফেলতে হবে। ম্যাথ করলেই বুঝবো, সমস্যা নাই। এই যে পাইছি একটা ম্যাথ, কি বলছে? 2 জন কলা বিভাগের ছাত্রকে পাশাপাশি না বসে 8 জন বিজ্ঞান বিভাগের ছাত্র এবং 7 জন কলা বিভাগের ছাত্রকে কত রকমে গোল টেবিলের পাশাপাশি চারপাশে বসানো যায়? দেখো খেয়াল করি, একটা গোল টেবিল আছে এখানে। উম, কে পাশাপাশি বসবে না? কলা বিভাগ, মানে আর্টস এর ছাত্ররা পাশাপাশি বসবে না, কারণ ওরা মারামারি করে সেজন্য। আর বিজ্ঞানের ছাত্র আছে কয়েকজন? 8 জন, এরা খুব ভালো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই গোল গোল জায়গাতে বিজ্ঞানের ছাত্র বসবে। আর বাকি যে ফাঁকা জায়গাগুলো থাকবে, মাঝখানে খানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে না, বিজ্ঞানের মাঝখানে মাঝখানে যেগুলা, এখানে কলা বিভাগের ছাত্রটা বসবে। তো এখন এই নীল কয়টা আছে বৃত্ত? মোট 8টাই না? তাহলে 8টা জায়গার মধ্যে যে কোনো 7টা জায়গায়, আর্টসের ছাত্র তো 7 জন, যে কোনো 7টা জায়গায় ওই আর্টসের ছাত্ররা বসতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে আর্টসেরটা হিসাব সেরে ফেলি, তারপর দেখি। জায়গা আছে কয়টা? 8টা। বসবে কয়জন? 7 জন। উপায় কত? 8p7। এটা গেল। এখন সমস্যা হইল যে বিজ্ঞান বিভাগের ছাত্রগুলাকে আবার নিজেদের মধ্যে জায়গা উলটপালট করানো যায়। আছে কয়জন? 8 জন। কিন্তু ওদেরকে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে উলটপালট করানো যায় না। সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে চক্রবিন্যাসে হয়। তো সমস্যাটা একটু আমরা দূর করার চেষ্টা করি। সমস্যাটা কি দেখো। তো মনে করো তোমার কাছে কিছু লেটার আছে ABCD, এদেরকে গোল করে সাজাইতে হবে, ABCD গোল করেই সাজাইতে হবে এরকম করে। তো এখন দেখো তো, যখন তোমার এরকম থাকতো লিনিয়ার একটা স্ট্রেট লাইন বরাবর যখন থাকতো, তখন ABCD যে বিন্যাস আমাদের BCDA, দুটা কি আলাদা বিন্যাস না? ABCD যা BCDA, এটা কি আলাদা না? এখন খেয়াল করো তো, এটাকে যদি এভাবে লিখতে চাও যে BCDA, এখন কথা হচ্ছে এটা থেকে এটা ধরো গোলাকার বিন্যাস হলো চক্রবিন্যাস, কিন্তু এই অংশটা আর এই অংশটা আসলে একই রকম। দেখো অর্ডারটা খেয়াল করো, ABCD, এ বি সি ডি অর্ডার, একই অর্ডারে যাইতে হবে, একই অর্ডারে। উল্টা করলে হবে না, কিন্তু উল্টা করলে হবে না, আবার একই অর্ডারে যাইতে হবে। ABCD, আবার ABCD, দুটা কি একই রকম দেখতে না? কিন্তু আমার এই লাইনের ক্ষেত্রে দুটো আলাদা জিনিস, কিন্তু চক্রবিন্যাসের ক্ষেত্রে একই জিনিস। এই একই জিনিসের জন্য কমে যায়। এবং আরো একটা ঝামেলা আছে, যদি সবগুলো আলাদা আলাদা হয়
তখন যে কোনো একজনকে নির্দিষ্ট এক জায়গায় ফিক্স করে দিতে হয়। তারপর বাকি তিনটাকে উল্টাপাল্টা করো, সেই ক্ষেত্রে তুমি মোট বিন্যাস সংখ্যা বের করতে পারবা। এই ক্ষেত্রে চক্রবিন্যাসের ক্ষেত্রে একজনকে ফিক্স করে দেওয়া লাগবে মোট বিন্যাস বের করার জন্য, নাহলে এরকম একটা কিন্তু ঝামেলা হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রগুলোকে কতভাবে সাজানো যায়, উল্টাপাল্টা করানো যায়, এটা বের করতে হলে একজনকে জায়গা ফিক্স করে দেওয়া লাগবে। তারপর বাকি যে 7 জন থাকবে তাদেরকে উল্টাপাল্টা করো, এবার কোনো সমস্যা হবে না। বাকি আছে 7 জন, উল্টাপাল্টা করানো যায় 7 ফ্যাক্টোরিয়াল উপায়। এই হবে মোট বিন্যাস সংখ্যা। তারপরে যাই, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কিরকম, যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে n সংখ্যক অশূন্য ভিন্ন ভিন্ন অঙ্ক দ্বারা যতগুলি সংখ্যা গঠন করা যায়। এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে যে কখন এটা আমরা ব্যবহার করব। এটা বাদ দিয়ে এই সমস্ত শর্ত কাজ না করলে কিন্তু হবে না। যেমন n এর মান 2 থেকে 3 সহ 3 থেকে 9 পর্যন্ত হবে, 2 নিজে না, অশূন্য হওয়া লাগবে, কারো শূন্য হওয়া যাবে না। আবার প্রত্যেককে একবার করে ব্যবহার করা লাগবে। সব যদি ঠিকঠাক কাজ করে তখন এই সূত্রটা ইউজ করতে পারবা, যে তখন অঙ্কগুলি দ্বারা সমষ্টি কত হবে, অঙ্কগুলির সমষ্টি প্লাস n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n সংখ্যক 1 দ্বারা গঠিত সংখ্যা। চিন্তা করার দরকার নাই, একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা এই সূত্র দিয়ে করবো। একটু উপরে নিয়ে যাই, এটা এর নিচেই থাক, তাহলে ভালো হবে, দেখতে সুবিধা হবে না? তো দেখো, উদাহরণ 10 কি বলছে এখানে, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার করে ব্যবহার করতে হবে 1 2 3 4 যারা যতগুলা অঙ্ক দ্বারা 1 2 3 4 যারা যতগুলা সংখ্যা তৈরি করা যায় সবগুলা সংখ্যার এখন সমষ্টি নির্ণয় করো। এটা কিরকম, যে ধরো 1 2 3 4 একটা সংখ্যা হইতে পারে না, 1 2 4 3 হইতে পারে একটা, 1 3 2 4 হইতে পারে, 1 3 4 2 হইতে পারে, এরকম অনেকগুলা সংখ্যা হইতে পারে, বহুত বহুত। সবগুলা সংখ্যা যোগ করা, যোগফল কত হবে বের করা। এখন এই যোগফল কত হবে বের করার ফর্মুলাই হচ্ছে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করা যাক, এটা সাইডে থাক। তো একটু ফর্মুলাটা দেখার চেষ্টা করি কেমন হবে। সরাসরি সমষ্টি, কোনো কথা নাই, সমষ্টি, কারণ এখানে সবকিছু মানতেছি, তো কোনো সমস্যাই তো নাই। তো প্রথমে আছে অঙ্কগুলি সমষ্টি। অঙ্কগুলা কি কি আছে, 1 2 3 4 না, সমষ্টি কত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তারপর কি আছে, ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। n হচ্ছে কতগুলো অঙ্ক আছে, কয়টা আছে, 4টা আছে না, তাহলে 4-1 ফ্যাক্টোরিয়াল। তারপর n সংখ্যক 1 দ্বারা গঠিত সংখ্যা, n কত, 4, 4টা অঙ্ক আছে, 4টা 1 দ্বারা গঠিত সংখ্যা কি হবে, 1 1 1 1। এটাই উত্তর, হিসাব করে দেখো যা আসবে তাই উত্তর। তাহলে 4 3 7, 7 3 10, তাহলে 10 গুণ 4-1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 2 6 গুণ 1 1 1 1, 6 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 0। এটা হচ্ছে উত্তর, সমষ্টি। তো এখন এই যে আমরা সূত্রটা লিখলাম না, এটা আসলে কিভাবে আসে এটা একটু দেখানোর চেষ্টা করি আমি। তো 4 জনের জন্য দেখাচ্ছি না, কারণ এতগুলো সংখ্যা বাড়ানো আমার পক্ষে সম্ভব না, মরিয়ে দেওয়া লাগবে। তাই আমি হচ্ছে 1 2 3 দিয়ে করাচ্ছি, 1 2 3, এটা দিয়ে করা মানে ওটা দিয়ে করা একই কথা। জাস্ট বোঝাচ্ছি আসলে যে সূত্রটা কিভাবে কাজ করতেছে বা কেমনে আসতেছে, এটা কেন এরকমই হচ্ছে নাকি। তো চ্যাপ্টারে ম্যাথ করলে আরো সহজ হয়ে যাবে, সমস্যা নাই, অত চিন্তা নাই। তো দেখি 1 2 3 দ্বারা যতগুলা সংখ্যা গঠন করা যায় সবগুলা আমি হচ্ছে সব সংখ্যা বানাচ্ছি। এখন দেখি কি কি করা যায়। 1 2 3 একটা, তারপর 1 3 2 একটা, তারপর 2 3 একটা, 2 3 1, তারপর 2 1 3 একটা, তারপর 3 1 2 একটা, 3 2 একটা। এর বাইরে সম্ভব না, যোগ করে দিই কি আসে দেখি। 1 2 3 1 3 2, তারপর 2 3 1 2 1 3, তারপর 3 1 2, তারপর 3 2 1। এটা যোগ করলে হচ্ছে 1332 আসতেছে। আসুক, সমস্যা নাই, 1300 কত, 32। এবার ভালো করে খেয়াল করি, আমরা তো সমষ্টি বের করতেছি না, 1 2 একটু সাইডে লিখি। 1 2 3, 1 2 1 3 2 প্লাস 2 3 1, তারপর আবার 2 1 3, তারপর 3 1 2, তারপর 3 2 1। খুব ভালো করে দেখি, ভালো করে দেখি। এই যে 1 2 3 যে সংখ্যাটা আছে না, সেই সংখ্যাটাকে এভাবে লেখা যায় কিনা, 1 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 10 প্লাস 3। এটা পুরাটুকি হচ্ছে 1 2 3 এর মানে, 1 2 3 মানে এটাই না। তারপর আবার দেখি 1 3 2 একই কাজ করতে পারি না, 1 ইন্টু 100 প্লাস 3 ইন্টু 10 প্লাস কত, শুধু 2 ইন্টু 1, 2 ইন্টু 1 3 ইন্টু 1 বলতে পারি, এটা লিখলাম না। আচ্ছা হোক, বোঝে না ওইটা, আর লিখিয়ে দিই 3 ইন্টু 1।
এখানে হচ্ছে 2 × 1। তারপরটাও একই কাজ, 2 × 100 বলতে পারি আমরা ওটাকে, প্লাস 3 × 10 বলতে পারি, কারণ হিসাব করলে সে ওই সংখ্যাটা ফেরত আসবে। 1 × 1 বলতে পারি। বাকিগুলোর আমি লিখলাম না, একই রকম কাজ করে নিবা নিজে নিজে। এবার দেখি এরকম 100 মোট কয়টা আসবে? 6টা না? যদি আমরা কমন নেই থাকবে কি? 100 করে কমন নেব, সব প্লাস প্লাস আকারে আছে না, 100 কমন নেওয়া যাবে অবশ্যই। তাহলে এখানে একটা এক, এখানে একটা এক, 1 + 1 থাকবে। একইভাবে 2 থাকবে 2টা, 3 থাকবে 2টা। আমরা এবার 10 কমন নিব, 10 কমন নিলেও এই 1 + 1, 2 + 2, 3 + 3 এরকম সংখ্যা চলে আসবে আবার। এটা বড় করে করবা, নিজে নিজে এমনি থেকে বুঝবা, সহজ জিনিস একদম। এখানে বসাই দিয়ে থাক। আবার যখন আমরা +1 কমন নিব, +1 কমন নিব, তখন আবার এই একই জিনিসই আসবে। এটা +1টা একটু কমন নিয়ে এটা কি সাইডে হবে নাকি না, দেখ মোটামুটি হয়েছে না? তো খেয়াল করি এইবার এই যে অংশগুলা প্রত্যেকটার মধ্যে কি কমন না? এটা এখন আবার কমন নাও, 1 + 1 প্লাস 2 + 2 প্লাস 3 + 3 কমন গেলে কি থাকবে? 100 + 10 + 1 না? এবার এক আছে কয়টা? 2টা। 2 আছে কয়টা? 2টা। 3 আছে কয়টা? 2টা। এটা কিভাবে লেখা যায়? 1 × 2 প্লাস 2 × 2 প্লাস 3 × 2। আর এখানে কত? 100 + 10 + 1। এখান থেকে 2 কমন নেওয়া যাবে না, 2 সামনে আসলে 1 + 2 + 3 থাকবে, আর এখানে 100 + 10 + 1। তার মানে 1 + 2 + 3। 2 কি এভাবে লেখা যাবে? 3 - 1 ফ্যাক্টোরিয়াল। আর এটাকে লেখা যাবে 1 1 1। শেষ না? এটাই আমাদের ফর্মুলা আসলে, যে 3টা অঙ্ক আছে একবার করে ব্যবহার করতে হবে। সবগুলা সংখ্যা যেগুলো বানানো যায় সমষ্টি কত, এটাই উত্তর। এই যে অঙ্কগুলির সমষ্টি, তারপর 3টা আছে 3 - 1 ফ্যাক্টোরিয়াল, 3টা দ্বারা 1 বানানোর সংখ্যা কত? 1 1 1। গুণ করলে যা আসবে সেটাই উত্তর, সেটাই উত্তর। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এটা করলে আমাদের হিসাবে অনেক সুবিধা আসবে। ম্যাথ করলে বুঝবা, সমস্যা নেই। তো ম্যাথ অলরেডি করে দেওয়া আছে, এখন বসে বসে আছে। তাহলে ভিডিও দেখো। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।